ঠিক আছে, ওকে। সবাই আমায় দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। তো দুটো রিলেশনশিপ স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লুকআপ মাস্টার ডিটেইলস। ওকে, তো লুকআপ মাস্টার ডিটেইলস এর মধ্যে কি কি তফাৎ, কি পড়েছি এত পর্যন্ত, এখন পর্যন্ত বলো। কেউ বলতে পারছে না? স্যার লুকআপ হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড নয়, আর মাস্টার ডিটেল হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড। গুড। ম্যান্ডেটরি নয়, এটা ম্যান্ডেটরি, মানে একজনই পড়াশোনা করেছে, বাকি কেউই পড়াশোনা করে। ভালো। স্যার লুকআপ অনেকগুলো করা যায়, কিন্তু মাস্টার ডিটেইলস দুটোর বেশি করা যায় না। ওকে, লুকআপ কটা করা যায়? অনেক একাধিক, মানে 40। না, এই লুকআপ আর মাস্টার ডিটেল মিললে টোটাল 40 করা যায়। 40, ও ঠিক আছে। মাস্টার ডিটেল ম্যাক্সিমাম দুটো করা যায়, আর বাদ বাকি লুকআপ। ঠিক আছে। তো 40 - 2 তাহলে ম্যাক্সিমাম 38 টু 40 লুকআপস আমরা বানাতে পারবো যদি মাস্টার ডিটেল না থাকে। যদি মাস্টার ডিটেল না থাকে তাহলে 40। যদি দুটো মাস্টার ডিটেল বানিয়ে ফেলি তাহলে কটা পারবো? 38। যদি একটা বানাই তাহলে কটা পারবো? 39। यस, ঠিক আছে। ওকে স্যার। আর কি তফাৎ? মাস্টার ডিটেলস এর রেকর্ড ডিলিট হয়ে গেলে চাইল্ড রেকর্ডেরও রেকর্ড ডিলিট হয়ে যায়। গুড। ক্যাসকেড ডিলিট এটাকে বলে, ঠিক আছে। ক্যাসকেড ডিলিট মানে হচ্ছে প্যারেন্ট যদি ডিলিট হয়ে যায় চাইল্ডও ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি। মাস্টার ডিটেল রিলেশনশিপ আর লুকআপ রিলেশনশিপটা কোন সাইডে তৈরি হয়? এই ফিল্ডটা কোথায় তৈরি করতে হবে? চাইল্ডে না প্যারেন্টে? চাইল্ড। অ্যাবসলিউটলি, সব রিলেশনশিপ ফিল্ডই চাইল্ড সাইডে হবে, ঠিক আছে। প্যারেন্ট সাইডে কোনো রিলেশনশিপ তৈরি হবে না, ঠিক আছে। এবার বলো যে আর কি ডিফারেন্স আছে? তাহলে ক্যাসকেড ডিলিট এখানে হয় না, তাই তো? মানে মাস্টার ডিলিট করলে চাইল্ডে তাহলে কি হবে? লুকআপে যদি প্যারেন্ট ডিলিট করে দিই তাহলে চাইল্ডে কি হবে? চাইল্ড ডিলিট হয়ে যাবে। চাইল্ড ডিলিট হবে না লুকআপে চাইল্ড থেকে যাবে অরফ্যান ফিল্ড হিসেবে থেকে। হ্যাঁ, অরফ্যান ফিল্ড হয়ে গেল, মানে এটা কি হলো? মানে তার মানে ওই ফিল্ডটাতে কি হলো, তাহলে কি দেখাবে? ব্ল্যাঙ্ক দেখাবে সম্ভবত। কারেক্ট, ফিল্ডটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, বুঝা গেল? চাইল্ড ফিল্ডটা ব্ল্যাঙ্ক আউট হয়ে যাবে যদি প্যারেন্ট ফিল্ডটাকে ডিলিট করা যায়। আর কি ডিফারেন্স আছে? Lookup is a loosely bound relationship and master detail is a tightly bound relationship. এটা থিওরি হয়ে যাচ্ছে, টিচারসে বলো। স্যার লুকআপ হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ, আর মাস্টার ডিটেল হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। তো ডিফারেন্স হলো না তো, সেম। তাহলে আমি তো ডিফারেন্স বলতে চাইছি। আর কোনো ডিফারেন্স কার মাথায় আসছে? আচ্ছা, লুকআপে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মাস্টার ডিটেল ইনফরমেশনে যেটা হয়, মাস্টার ডিটেল ফিল্ডটা তোমার যদি চাইল্ড সাইডে থাকে তাহলে প্যারেন্ট সাইডে তুমি একটা রোল আপ সামারি তৈরি করতে পারবে। রোল আপ সামারি ফিল্ডটা আমরা করেছি। তাহলে মাস্টার ডিটেল ফিল্ড যদি আমার থাকে তাহলে প্যারেন্টে রোল আপ সামারি ফিল্ড আমি বানাতে পারবো। রোল আপ সামারিতে কি কি করা যায়? রোল আপ সামারি ফিল্ডটা কোথায় হবে তাহলে? প্যারেন্ট সাইডে, ঠিক আছে। তাহলে চাইল্ড সাইডে মাস্টার ডিটেল ফিল্ডটা থাকলে প্যারেন্ট সাইডে আমি রোল আপ সামারি করতে পারবো। এখানে রোল আপ সামারি বানাতে পারছি না, ক্লিয়ার? রোল আপ সামারিতে কি কি করা যায়? চাইল্ড রেকর্ড গুলোর উপরে কাউন্টিং করতে পারবো,
সামেশন করতে পারবো কোন একটা নিউমেরিক ফিল্ডের উপরে, মিনিমাম অফ দ্যাট নিউমেরিক ফিল্ড বানাতে বের করতে পারবো, ম্যাক্সিমাম অফ দ্যাট নিউমেরিক ফিল্ডটা বার করতে পারবো। বোঝা গেল? এই চারটে ফাংশন অ্যালাউড। কাউন্টে কোনো ফিল্ড দরকার হচ্ছে না, কিন্তু সাম বা মিন বা ম্যাক্সে চাইল্ডের কোন ফিল্ডটাকে ইউজ করবো সেটা বলে দিতে হবে। এন্ড ইট হ্যাজ টু বি আ নাম্বার ফিল্ড, যেটার উপরে সামেশন করতে পারবো বা মিনিমাম বা ম্যাক্সিমাম ক্যালকুলেট করতে পারবো। ক্লিয়ার হচ্ছে? ওকে স্যার। তাহলে রোল আপ সামারির জন্য খুব ক্রিটিক্যাল যে মাস্টার ডিটেল ফিল্ডটা তুমি ইউজ করো। যদি রোল আপ সামারি করতে চাও তাহলে মাস্টার ডিটেল যদি না থাকে রোল আপ সামারি কিন্তু প্যারেন্ট সাইডে তৈরি করা যাবে না। ঠিক আছে? ক্লিয়ার? এনি কনফিউশন? নো স্যার। ঠিক আছে। সিমিলার হচ্ছে আর একটা জিনিস হচ্ছে মাস্টার ডিটেল ফিল্ড যদি ইউজ করো তাহলে ওয়ার্কফ্লো রুল দিয়ে চাইল্ড সাইডের ফিল্ডের সাথে সাথে প্যারেন্ট সাইডের ফিল্ডেও আমি আপডেট মারতে পারবো। আজকে এগুলো দেখবো। আজকে আমরা মোট কথা এটা মনে রাখার জন্য আমি লিখে দিতে বলছি, পরে বুঝতে পারবে এটা। ঠিক আছে? লুকআপ মানে মাস্টার ডিটেল ওয়ার্কফ্লো রুলে প্যারেন্ট সাইড আপডেট করা যায়, ওয়ার্কফ্লো রুল দিয়ে প্যারেন্ট সাইডের কোনো ফিল্ড আপডেট করা যায় না। ক্লিয়ার? ওয়ার্কফ্লো রুল কি সেসব ডিটেল ফিল্ডে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? তার প্যারেন্টে একটা ইম্প্যাক্ট আছে, দুটো ইম্প্যাক্ট আছে। কি ইম্প্যাক্ট? প্যারেন্টস এর রোল আপ সামারি তৈরি করতে পারবো না, আর প্যারেন্ট সাইডের কোনো ফিল্ডে ওয়ার্কফ্লো রুল দিয়ে আপডেট মারতে পারবো না। ক্লিয়ার? এবার আমরা দেখতে যাব তাহলে আর কি অটোমেশন আছে। আমরা কিছু অটোমেশন সেলসফোর্সে অলরেডি দেখেছি, যদি কোনো কনফিউশন থাকে সেগুলো বলবে। একটা আমরা দেখেছি রোল আপ সামারি, আর একটা দেখেছি ফর্মুলা ফিল্ড। তাহলে রোল আপ সামারি ফিল্ডটাতে আমার কি কি ফর্মুলা আছে আমি বললাম, মানে কি কি ফাংশন ইউজ করতে পারি? মিনিমাম ক্যালকুলেশন, ম্যাক্সিমাম ক্যালকুলেশন, কাউন্ট, সাম, মিন, এই চারটে ছাড়া আর কিছু করতে পারি না। ফর্মুলা ফিল্ডে অনেক কিছু ক্যালকুলেশন করতে হবে, প্রচুর। যা ফর্মুলা তুমি বানাতে চাও সব করতে হবে। ঠিক আছে? রোল আপ সামারি ফিল্ড আর ফর্মুলা ফিল্ড দুটো ফিল্ডই, এই রোল আপ সামারি ফিল্ড সবসময় প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপের মধ্যে প্যারেন্ট সাইডই করতে পারবো। ঠিক আছে? আর অফকোর্স চাইল্ড আমার মাস্টার ডিটেল হতে হবে, লুকআপ করলে হবে না। ক্লিয়ার? এটা তো আমরা অলরেডি ডিসকাস করলাম। ফর্মুলা ফিল্ড যে কোনো অবজেক্টে, হ্যাঁ বলো, কোনো কোয়েশ্চেন ছিল? যদি কোয়েশ্চেন না করো তাহলে ফোনটা ইয়ে করো, মানে মিউট করো, নাহলে একটু ডিস্টার্ব হচ্ছে। একটু পার্টিসিপেন্টের মধ্যে কাদের অন হয়ে রয়েছে? আমি দেখছি সুতনুর অন হয়ে রয়েছে। সুতনু সুইচ অফ করো। শুভজিৎ বড়াল, মনোজিৎ দা, জেপি, চয়ন, অডিও লাইন অফ করো। অফ করে মানে অন করে কথা বলে আবার অফ করে দেবে। ঠিক আছে? ओके जेपी तुम्हारा ऑन है ऑडियो लाइन, ठीक है? सॉरी सर। हाँ মনোজিৎ দা আপনার অন আছে, ঠিক আছে? ওকে সরি। তো ফর্মুলা ফিল্ডের কাজ, লুকআপ সামারি আর ফর্মুলা ফিল্ডের তাহলে কাজ কি, রেসপন্সিবিলিটি কি? আমরা এই ফিল্ডগুলো ইউজ করছি বা কেন? এগুলো হচ্ছে অটোমেটিক কিছু ক্যালকুলেশন করে আমি যদি আমার পেজ লেআউটে দেখাতে চাই, মানে আমার স্ক্রিনে আমি যদি দেখাতে চাই কিরকম অটোমেটিক ক্যালকুলেশন। যেরকম চাইল্ডের কোনো কটা চাইল্ড আছে আমার রেকর্ড, সেটা যদি কাউন্ট করতে চাই, চাইল্ড রেকর্ডের কোনো একটা ফিল্ডের উপরে সামেশন যদি করতে চাই, চাইল্ড রেকর্ডের উপরে মিনিমাম করতে চাই, ম্যাক্সিমাম করতে চাই, তাহলে সেটার একটা আমি দেখবো, এটা এক্সাম্পল দিয়ে আমরা দেখবো কিভাবে করা যায়। তাহলে রোল আপ সামারি একটা। আর ফর্মুলা ফিল্ড দিয়ে কি করি? দু তিনটে ফিল্ড, ফিল্ড 1, ফিল্ড 2, ফিল্ড 3, একটা রেকর্ডের 3-4টে ফিল্ডের উপরে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমি যদি কিছু একটা অটোমেটিক ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমি একটা ফর্মুলা ফিল্ড ইউজ করব। এখানে আমি প্যারেন্টের কোনো ফিল্ড যদি ইউজ করতে চাই সেটাও কিন্তু আমি ইউজ করতে পারি। ঠিক আছে? এই ক্যালকুলেশনটা করার জন্য। এই ক্যালকুলেশনটায় আমার কোনো ভ্যালু কিন্তু ডেটাবেসে স্টোর হচ্ছে না,
ঠিক আছে, এটা জাস্ট ফর ডিসপ্লে। ঠিক আছে, এই ফিল্ডটা তুমি বানাচ্ছ যাতে অটোমেটিক্যালি কিছু ক্যালকুলেশন অন দ্য ফ্লাই তুমি হয়ে তোমাকে অন স্ক্রিন যদি তুমি দেখতে চাও। যেমন ধরো দুটো ফিল্ড আছে, ফিল্ড 1 সেখানে 100 ভরেছো, ফিল্ড 2 যেখানে 200 ভরেছো, তুমি এদের দুটোর মধ্যে ডিফারেন্স দেখতে চাও, তাহলে একটা ফিল্ড 3 বানাবে যেটা ফর্মুলা ফিল্ড, যেটা এই দুটো ফিল্ডের মধ্যে ডিফারেন্স ক্যালকুলেট করে মাইনাস করে তোমায় দেখিয়ে দেবে। ঠিক আছে, এটার জন্য আবার একজনকে যদি অটোমেটিক ক্যালকুলেশন যদি তুমি কিছু করতে চাও তাহলে ফর্মুলা ফিল্ড ইজ ভেরি হ্যান্ডি। ঠিক আছে, ঠিক আছে, তো এগুলো তো আমরা দেখবো। তার আগে সেলসফোর্সে যাওয়ার আগে আরো দুটো জিনিস নিয়ে আলোচনা করি। আমাদের তো অনেক রকম ফিল্ড আছে। ফিল্ড কি ধরনের ফিল্ড হতে পারে? আমাদের ফিল্ড হতে পারে টেক্সট, ফোন নাম্বার, কি বল, ইমেল, তারপরে কারেন্সি, তাই তো? বিভিন্ন ধরনের অনেক প্রচুর ফিল্ড আছে। আমরা যখন একটা নতুন ফিল্ড তৈরি করতে যাই এইরকম একটা স্ক্রিন খুলে দেয়, দিয়ে বলে যে কোন ফিল্ডটা কি ধরনের ফিল্ড তুমি তৈরি করতে চাও, তাই না? তো ফোন নাম্বার ফিল্ডটা, ইমেল ফিল্ডটা, কারেন্সি ফিল্ডটাতে যা স্টোর করি সেটা টেক্সট ফিল্ডেও তো আমি স্টোর করতে পারি। তা সব একটা টেক্সট ফিল্ড দিলেই তো হতো, তাই সব ঘটা করে এই ডিফারেন্ট টাইপের ফিল্ডস গুলো দিয়েছে কেন? কি লাভ তাতে? সেটা ইউজই বা করবো কেন? আমি সব সময় নতুন ফিল্ড তৈরি করার সময় যে টেক্সট ফিল্ড ইউজ করি, তাহলে তো আমার সব প্রবলেমই সলভ হয়ে যায়। সেখানে ফোন নাম্বারও সেভ করতে পারি, ইমেলও সেভ করতে পারি, কারেন্সিও সেভ করতে পারি। টেক্সট ফিল্ডে তো সব এলাকা, তাহলে বাকি ফিল্ড গুলো আমি ইউজ করছি না কেন? হ্যালো, তাহলে এই এতগুলো যে সেলসফোর্স অপশন দিয়েছে, এটা কেন দিয়েছে? কি লাভ এতে? এত খেটেছে কেন সেলসফোর্স? আজ যদি ফোন নাম্বার স্টোর করতে হয় তাহলে আমি একটা ফোন ফিল্ড নেবো, ইমেল তো স্টোর করতে হলে একটা ইমেল ফিল্ড নেবো, একটা কারেন্সি স্টোর যদি করতে চাই আমি কারেন্সি ফিল্ড নেবো, টেক্সট ফিল্ড নেবো না। কিন্তু টেক্সট ফিল্ড নিলেই বা কি ক্ষতি হবে? বা আমি যদি ভুল করে নিয়ে ফেলি তাতে কি ক্ষতি হবে? আপনি ইমেল ছাড়া অন্য কিছু স্টোর করতে পারবেন। ইমেল ছাড়া অন্য কি স্টোর করতে পারবো? মানে যদি কেউ ইমেল স্টোর করতে চায় কোনো একটা ফিল্ড বানানোর জন্য, সেখানে যদি টেক্সট ফিল্ড ক্রিয়েট করি তাহলে সে ফোন নাম্বারও ক্রিয়েট করতে পারবে। সেটা তো একটা প্রবলেম, তাই জন্য আমরা ইমেল ক্রিয়েট করতে হলে ইমেলের ফিল্ডই সিলেক্ট করব। হ্যাঁ, তার মানে কি দাঁড়ালো? আমি এটা এই ফিল্ডটা তৈরি মানে নিচ্ছি যাতে আমি ওখানে ইউজার ইমেল বাদ দিয়ে অন্য কিছু না ভরতে পারে, না করতে পারে, তাই তো? তাহলে আমি ব্লক করে দিচ্ছি অটোমেটিক্যালি যে ইমেল ছাড়া অন্য কিছু যেন ইউজার না ভরতে পারে। ফোন ফিল্ডটা নিচ্ছি যাতে ফোন নাম্বার ছাড়া অন্য কিছু না ভরতে পারে। সেলসফোর্স অটোমেটিক্যালি অন্য ধরনের রং ডেটা টাইপ ভরতে দেবে না, তাই না? টেক্সট ফিল্ডে কোনো এরকম চেক নেই, টেক্সট ফিল্ডে যা ইচ্ছা ভরা যায়। কিন্তু আমি যখন এমন কিছু ভ্যালু নেব বা ইউজার কাছ থেকে ভ্যালু চাইছি যে ভ্যালুটা সত্যি ভুলভাল ভ্যালু বললে প্রবলেম, তখন সেলসফোর্সের তরফ থেকে সেটাকে চেক করা যাবে কি করে? সেটার অটোমেটিক চেক তখনই করা যাবে যদি আমি ডেটা টাইপটা সঠিক চয়ন করি, তাই না? এই যদি ডেটা টাইপটা আমি ঠিকঠাক নিই তাহলে ইউজার ভুলভাল ডেটা ভরতে পারবে না। তাহলে কি লাভ হচ্ছে? অটোমেটিক ডেটা ভ্যালিডেশন আমরা করতে পারছি যদি প্রপার ফিল্ডটাকে আমরা সিলেক্ট করি। ফোন নাম্বারে মানে আমি টেক্সট ফিল্ডও নিতে পারি, দিয়ে সেখানে ফোন নাম্বার ভরে দিলাম, ইউজারকে দিলাম, তাহলে ফোন নাম্বারের জায়গায় এবিসিডি ভরে দিলে আমরা তো চেক করতে পারলাম না যে ভুলভাল ডেটা ভরে দিল, তাই না? সেই এবার ওই ডেটাটা দিয়ে আমি করবোটা কি? আমি তাকে ফোনও করতে পারছি না, সে ভরে দিয়েছে একটা ভুলভাল ভ্যালু। তাহলে অটোমেটিক ডেটা ভ্যালিডেশন হচ্ছে না। অটোমেটিক ডেটা ভ্যালিডেশন তখনই সম্ভব যখন আমি সঠিক ফিল্ড টাইপটা ইউজ করছি। তার মানে সঠিক ফিল্ড টাইপটা ইউজ করে কি লাভ? ইউজার ভুলভাল ডেটা ভরতে পারবে না। ক্লিয়ার? তাহলে ডেটা ভ্যালিডেশন হচ্ছে, এটা আমার সুবিধা। ফিল্ড সঠিক ফিল্ড টাইপ। এবার গল্পটা হচ্ছে আমি একটা টেক্সট ফিল্ড নিলাম ধরো, এবং তার উপরে যদি এমন কিছু আমার চেক করতে হয় বা এই ফোন নাম্বারের মধ্যেই আমায় এমন কিছু চেক করতে হয় যেটা বাই ডিফল্ট সেলসফোর্স যেটা দিচ্ছে সেটাতে হবে না। সেলসফোর্স জাস্ট চেক করে দিচ্ছে যে ফোন নাম্বারের ফরম্যাটটা ঠিক আছে কিনা, ইমেলের ফরম্যাটটা ঠিক আছে কিনা, যে এই@এই.com দিচ্ছে কিনা, ইমেলে এই চেক আছে, এছাড়া আর কিছু নেই। কিন্তু আমি যদি বলি যে এই @এর পরে 4 অক্ষর থাকতে হবে, বা আমি যদি বলি যে এই কারেন্সি ফিল্ডে যে টাকাটা ভরবে সেটা 10,000-এর উপরে যেন হয়,
নাহলে এই কাস্টমারের সাথে আমি কাজ করে আমার লাভ নেই। এরকম ধরনের যদি ডেটা চেক আমি করতে চাই তাহলে কি করব? সেখানে কি কোনো উপায় আছে যেখানে আমি নিজে কিছু ডেটা ভ্যালিডেশন করতে চাই? তার মানে অটোমেটিক ডেটা ভ্যালিডেশন তো সেলসফোর্স করে দিচ্ছে, কিন্তু আমি কাস্টম ডেটা ভ্যালিডেশন যদি করতে চাই তাহলে কি করব? তাহলে ভ্যালিডেশন রুল ইউজ করব। ইয়েস, সেই জন্যই তখন সেলসফোর্স দিয়েছে ভ্যালিডেশন রুল। ভ্যালিডেশন রুল কি? একটা ফর্মুলা সেট করে বাজে ডেটা কে ব্লক করে দেওয়া। ব্লক ব্যাড ডেটা। ব্যাড ডেটা মানে যেটা আমার অ্যাকসেপ্টেবল নয় সেটাকে আমি ব্লক করব। তার মানে এমন একটা ফর্মুলা লিখতে হবে যে ফর্মুলাটা ওই ডেটাটাকে ধরতে পারে বা অ্যালাউ করবে না। তাহলে ভ্যালিডেশন রুলে তুমি ব্লকার লিখছো, তুমি কিন্তু কি অ্যালাউড সেটা লিখছো না। বুঝে গেল? তার মানে এটা নেগেটিভ চেক। ভ্যালিডেশন রুলে তোমার কি ভ্যালু অ্যালাউড সেটা কিন্তু তুমি বলবে না। ভ্যালিডেশন রুলে তুমি বলে দেবে যে কি ভ্যালু অ্যালাউড নয়, যেটা ওই ক্যাটাগরির মধ্যে পড়বে না সেটা বাদ দিয়ে সব অ্যালাউড। ক্লিয়ার? ভ্যালিডেশন রুলে যখন স্যার তুমি সাউন্ডটা ক্লিয়ার আসছে না। ক্লিয়ার হচ্ছে না সাউন্ডটা ঠিকঠাক। স্যার সাউন্ডটা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না। সাউন্ডটা যদি ক্লিয়ার না হয় তুমি রেকর্ডিং থেকে আরেকবার শুনে নিও, কারণ হচ্ছে আমার মনে হয় না এই প্রবলেমটা আর কারোর হচ্ছে, তাই না? বাকিটা ক্লিয়ার কি? ওকে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমার মনে হয় তোমাদের নেটটা হয়ে যাচ্ছে বারবার। হ্যাঁ, কি অফ হয়ে যাচ্ছে? আমার মনে হয় অন্য কারো পেছন থেকে নয়েজ আসছে একটু। হ্যাঁ, আশেপাশের থেকে নয়েজ আসছে। দেখে নিচ্ছি কারদের কাছ থেকে নয়েজ আসছে। না, এখন তো সবারই সুইচ অফই করা আছে, এখন তো নয়েজ অনিমেষ, আমাকে বরং হোস্ট করা যায়? আমি তাহলে এদেরকে মিউট করতে থাকি। হোস্ট করা যায়, একদম করা যায়। ইউর হোস্ট। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি দেখছি? ভ্যালিডেশন রুল এমন একটা জিনিস যেটা দিয়ে আমি কাস্টম ডেটা ভ্যালিডেশন করতে পারছি, তাই তো? ঠিক আছে, কাস্টম ডেটা ভ্যালিডেশন। অটো ডেটা ভ্যালিডেশনের জন্য কি হবে? সঠিক ডেটা টাইপটা চুজ করলেই হলো, আমি কোন ধরনের ফিল্ড ইউজ করছি সেটা ডিসাইড করলেই হলো। কিন্তু আমি সেটাতে যদি আমার কাজ না মেটে, আমার যদি আরো কিছু দরকার হয় চেক করা, তখন আমার একটা ভ্যালিডেশন রুল বানাতে হবে। তাহলে দেখে নিই আমরা ভ্যালিডেশন রুলটা কিভাবে কাজ করে। তার আগে আমরা দেখবো ফর্মুলা ফিল্ড আর রোল আপ সামারিটা আরেকবার ঝালিয়ে নেব, কারণ অনেকের কিছু কনফিউশন ছিল লাস্ট ক্লাসে, সেটা শোভন আমায় বললো, তো যে কারণে আমরা শুরু করছি ওটা দিয়ে আগে। ঠিক আছে, তাহলে পরপর তিনটে জিনিস দেখবো: রোল আপ সামারি, ভ্যালিডেশন রুল আর ফর্মুলা ফিল্ড। ওকে, আমরা সেলসফোর্সে চলে এসেছি। আচ্ছা, মাস্টার ডিটেল ফিল্ড কিন্তু আমরা
বেসিক্যালি কাস্টম অবজেক্ট ছাড়া তৈরি করতে পারবো না, কারণ হচ্ছে স্ট্যান্ডার্ড ফিল্ডের রিলেশনশিপস এর মধ্যে তুমি দুম করে মাস্টার ডিটেল তৈরি করতে পারবে না, ঠিক আছে? এটা আমরা দেখতেই পাবো এক্ষুনি। যদি তুমি অ্যাকাউন্ট অবজেক্টটা খোলো, ফিল্ড রিলেশনশিপে খোলো, দিয়ে এখানে নিউ ফিল্ড করো, এখানে রোল আপ সামারি দেখতে পাবে, কিন্তু এখানে কি তুমি কোনো মাস্টার ডিটেল রিলেশনশিপ দেখতে পাচ্ছ? সেলসফোর্স অ্যালাউ করছে না তোমাকে তৈরি করতে, কারণ স্ট্যান্ডার্ড ফিল্ডসে তুমি মাস্টার ডিটেল রিলেশনশিপ ফিল্ড তুমি তৈরি করতে পারবে না, কিন্তু রোল আপ সামারি তুমি তৈরি করতে পারবে, ঠিক আছে? তো আমরা একটা কাস্টম ফিল্ড আগে তৈরি করি অ্যাকাউন্টের চাইল্ড হিসেবে, এবং তারপরে অ্যাকাউন্টে আমি একটা রোল আপ সামারি তৈরি করবো। যদি এখন তুমি রোল আপ সামারিটা নাও, তাহলে ও জানতে চাইবে এটা একটা নতুন অর্গ আমরা ইউজ করেছি। যদি একটা টেস্ট রোল আপ সামারি বলি, তাতে এখানে এখানে দেখো কি কি আছে, অপরচুনিটিস আর এন্টাইটেলমেন্ট যেগুলো আছে, ডিফল্ট স্ট্যান্ডার্ড কিছু অবজেক্টস, যে স্ট্যান্ডার্ড অবজেক্টগুলোর উপরে রোল আপ তুমি করতে পারবে, কিন্তু এদের মধ্যে কিন্তু কোনো মাস্টার ডিটেল রিলেশনশিপ অ্যাকাউন্টে নেই, কিন্তু এরা স্ট্যান্ডার্ড রিলেশনশিপে রোল আপ সামারি তুমি করতে পারবে অন অ্যাকাউন্ট। এরকম স্ট্যান্ডার্ড কিছু অবজেক্টের উপরে তুমি রোল আপ সামারি করতে পারবে মাস্টার ডিটেল রিলেশনশিপ ছাড়া। কিন্তু যদি নর্মাল রোল আপ সামারি তুমি তৈরি করতে চাও ইন অ্যাকাউন্ট, তাহলে তোমাকে একটা কাস্টম অবজেক্টে মাস্টার ডিটেল রিলেশনশিপ তৈরি করতে হবে, তবেই এই লিস্টটা ওই অবজেক্টটা দেখাবে, ঠিক আছে? একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখে নেব। তো আমরা বেসিক্যালি দুটো ফিল্ড দুটো অবজেক্ট তৈরি করি, ব্যাপারটা বোঝার জন্য। একটাই অবজেক্ট তৈরি করি, একটু মজা লাগবে। তাহলে আমরা ক্রিয়েট কাস্টম অবজেক্ট, এটা নাম দিয়েছি অ্যাকাউন্ট কন্ট্যাক্ট চাইল্ড। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম অবজেক্টটা তৈরি হয়েছে, দেখে নিই আমরা। ক্রোমে একটু সরি, এটা ইয়েতে একটুখানি অন্যরকম ভাবে খোলে, ঘাবড়ানোর কিছু নেই। অ্যাকাউন্ট কন্ট্যাক্ট চাইল্ড বলে আমি একটা অবজেক্ট তৈরি করেছি। স্ট্যান্ডার্ড ফিল্ড কি আছে একটা অবজেক্ট তৈরি করলে? একটা কাস্টম অবজেক্টের কি স্ট্যান্ডার্ড ফিল্ড তৈরি হয়? কি মনে হয়? না স্যার। তার মানে এটা ফাঁকা থাকবে, কোনো ফিল্ড? হ্যাঁ, হয় না, তাই তো? একটা কাস্টম অবজেক্টের কোনো স্ট্যান্ডার্ড ফিল্ড হতে পারে, তাই তো? না স্যার, না স্যার। তো এই অবজেক্টটা তো এখন আমরা তৈরি করলাম অ্যাকাউন্ট কন্ট্যাক্ট চাইল্ড, তাহলে ফিল্ড এন্ড রিলেশনশিপটা আমার ফাঁকা হওয়া উচিত। ইয়েস স্যার। এখানে কিন্তু চারটে দেখাচ্ছে। অটোমেটিকলি তৈরি হয়েছিল নাকি? না, হয়। হ্যাঁ, হয়। কাস্টম অবজেক্ট, কাস্টমার অবজেক্ট, স্ট্যান্ডার্ড ফিল্ড স্ট্যান্ডার্ড অবজেক্টেও হতে পারে, কারেক্ট। কাস্টম অবজেক্টেও স্ট্যান্ডার্ড ফিল্ড হতে পারে, স্ট্যান্ডার্ড অবজেক্টেও স্ট্যান্ডার্ড ফিল্ড হতে পারে। স্ট্যান্ডার্ড অবজেক্টে স্ট্যান্ডার্ড ফিল্ড মানে অটোমেটিক সেলসফোর্স যে ফিল্ডগুলো দিয়ে দিয়েছে, যে কোনো তুমি কাস্টম অবজেক্ট যদি তৈরি করো, সেখানেও তুমি স্ট্যান্ডার্ড কিছু ফিল্ড সেলসফোর্স অটোমেটিকলি তোমায় তৈরি করে দেবে। কি এই অবজেক্টের নামে একটা ফিল্ড বানিয়ে দেবে, এটা এখানে অ্যামাউন্ট নেম দিচ্ছে, এটার নামটা চেঞ্জ করে তুমি অ্যাকাউন্ট চাইল্ড নেম করে দিতে পারো। এটা নেম মানে লেভেলটা কি চেঞ্জ করছো সেটা ইম্পর্টেন্ট না, নেম ফিল্ড যেটা আছে সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যাকাউন্ট চাইল্ড নেম, বা তুমি চেঞ্জ করে এটা অন্য কিছু করতে পারো, ঠিক আছে? তাহলে অ্যাকাউন্ট চাইল্ড কন্ট্যাক্ট নেমে আমি যে ফিল্ড, চারটে ফিল্ড অলরেডি তৈরি হয়েছে, অ্যাকাউন্ট চাইল্ড নেম, ক্রিয়েটেড বাই, লাস্ট মডিফাইড বাই আর ওনার, এই তিনটে যে ফিল্ড আছে, এই তিনটে ফিল্ড হচ্ছে
স্ট্যান্ডার্ড অডিট ফিল্ড একটা টেবিলে তৈরি হয়, সেলসফোর্সই ভ্যালু এগুলোর মধ্যে ভরে, তুমি কোনো ভ্যালু এটার মধ্যে ভরতে পারবে না। এগুলো রিড অনলি ফিল্ডস, এগুলোতে এটা এডিটেবল নয়, চেঞ্জ করা যায় না, এটা অটোমেটিকলি সেলসফোর্স ম্যানেজ করে কিছু ইনফরমেশন স্টোর করে রাখার জন্য, যে নতুন রেকর্ডটা কে তৈরি করছে, সেই রেকর্ডটাতে লাস্ট কাজ কে করেছে, মডিফাই কবে করেছে, আর এই রেকর্ডটার ওনার কে, ওনার কি, এটা আমরা 7th या 8th ক্লাসে আমরা দেখবো ওনারের কি কাজ। সেলসফোর্সে ওনার ফিল্ড ইজ ভেরি ভেরি ভাইটাল। ওনার ফিল্ডটা নিয়ে আমরা ডিসকাশন ইন গ্রেট ডিটেলে আমরা করব, কিন্তু আপাতত ক্রিয়েটেড বাই আর লাস্ট মডিফাইডটা বুঝে নি। ক্রিয়েটেড বাই মানে হচ্ছে কে রেকর্ডটা ক্রিয়েট করেছে, লাস্ট মডিফাইড মানে সেই রেকর্ডটা কে লাস্ট মডিফাই করেছে। এটা একটা লুকআপ ফিল্ড টু ইউজার অবজেক্ট, দেখা যাচ্ছে কোন ভদ্রলোক করেছে সেটা নিয়ে, ঠিক আছে তো। আর এটা হচ্ছে নর্মাল একটা অবজেক্ট যেটা ইয়ে করেছে। তাহলে এই যে অবজেক্টটা হলো, এই অবজেক্টটা আমরা ডেটা কোথা দিয়ে ভরবো? টেক্সট টাইপ থেকে। হ্যাঁ, টেক্সট থেকে মানে এই যে টেবিলটা তৈরি করলাম, এই টেবিলে তো ডেটা ভরতে হবে, সেই ডেটাটা কোথা দিয়ে ভরবো? ইউজার ইন্টারফেস থেকে। ইউজার ইন্টারফেস থেকে। ইউজার ইন্টারফেসটা কোথায় কোথায় আছে, কিভাবে পাবো? অবজেক্টটা তো তৈরি করলাম, কিন্তু অবজেক্টের ডেটাটা ভরবো কোথা দিয়ে? সে নিউ তে গিয়ে নিউ, এইটার কথা বলছো? নিউ তে গিয়ে না, 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 না না অ্যাপ লঞ্চার থেকে। অ্যাপ লঞ্চার থেকে। অ্যাপ লঞ্চার থেকে কি দেখবো, কি করবো অ্যাপ লঞ্চার থেকে গিয়ে? অ্যাপ লঞ্চার থেকে সেলসে যেতে পারি, মানে যে কোনো একটা সেলসে apps, যাবো। যে অ্যাপসটা আমার ওখানে এই ফিল্ডটা শো করবে, এই অবজেক্টটা শো করবে যেই অ্যাপসে, সেই অ্যাপসটা আমি খুলবো, তো সেলসে খুলতে পারি। সেটা কোথায়? সেটা তো এই যে তুমি অবজেক্টটা তৈরি করেছো, এটা তো সেটআপের মধ্যে করেছো। কোন অ্যাপে এই ফিল্ডটা এই অবজেক্টটা গেছে, সেটা কি করে তুমি সেটআপ করেছো? এটা কি করেছো? দেখা যাবে হ্যাঁ, ট্যাবস। যখন কোন আমরা এই অবজেক্টটা ক্রিয়েট করেছিলাম তখন একটা অপশন এসেছিল যে কোন কোন অ্যাপসে অ্যাভেলেবল, তো যে সমস্ত অ্যাপসে হ্যাঁ। অ্যাভেলেবল আছে তো সেই সমস্ত অ্যাপসে দেখাবে। হ্যাঁ, যদি ওটা পাওয়া যাবে। হ্যাঁ, গো হেড। রোল আপ সামারি। রোল আপ সামারি তো আমি এখনো তৈরি করিনি, এটা তো আমি সবে কাস্টম আচ্ছা। চাইল্ডটা বানালাম। কাস্টম মানে একটা কাস্টম এখনো চাইল্ড নয়, এটার মধ্যে কোনো অ্যাকাউন্টের লুকআপ আছে বা মাস্টার ডিটেল কি আছে? না, নেই। তাহলে তো অ্যাকাউন্টের সাথে এর কোনো রিলেশনশিপ নেই। এখন তো এটা ইন্ডিপেন্ডেন্ট অবজেক্ট, অ্যাকাউন্টের সাথে কোনো লেনাদেনা নেই। জাস্ট আমি অ্যাকাউন্ট ভরে দিয়েছি, তার মানে তো অ্যাকাউন্টের সাথে কোনো রিলেশনশিপ তৈরি হয়েছে তা নয়। ক্লিয়ার? তাহলে আমি পাবো কি করে এটাকে? এখানে যদি আমি সার্চ করি, অ্যাডমিনে যেতে হবে। হ্যাঁ, কি কোথায় যেতে হবে? অ্যাডমিনে, অ্যাডমিন। কোন অ্যাডমিন? অ্যাডমিনটা নিয়ে তোমরা তো ফার্স্ট ইয়ে কমপ্লিট করে ফেলেছো অনেকেই, অ্যাডমিন ট্রেল কমপ্লিট করে দিয়েছো, তো একটা অবজেক্ট বানিয়ে অবজেক্টের মধ্যে ভ্যালু কি করে ঢোকাবে সেটা এখনো পর্যন্ত তোমরা জানো না। কি করলে তাহলে তোমরা প্র্যাকটিস? সেটআপ থেকে অবজেক্ট ম্যানেজমেন্টে যেতে হবে, মধ্যে গিয়ে তারপর তো ভ্যালুটা ভরতে হবে। কোথায়? তারপর ফিল্ড এন্ড রিলেশনশিপ। ফিল্ড এন্ড রিলেশনশিপ, আচ্ছা সেখানেই তো বসেছিলাম এতক্ষণ। নিজে কোনো মানুষ যে ফিল্ডটা ক্রিয়েট করতে চাই সেই ফিল্ডটা বানিয়ে তারপরে সেখানে হ্যাঁ, কি আবার বলো। ফিল্ড এন্ড রিলেশনশিপে যে নিউ বলে বাটনটা আছে, ওখানে ক্লিক করে আমি নিজের মতো নিজে যদি আমি কোনো ফিল্ড তৈরি করতে চাই, করে তারপরে দেন আমি ওখানে যাব যে অ্যাকাউন্ট চাইল্ড, অ্যাকাউন্ট কন্টাক্ট চাইল্ড, সেখানে গিয়ে আমি পেয়ে যাবো এটা কোন মানে কি ফিল্ড আমি ক্রিয়েট করতে চাই, সেগুলো ফিল্ড ক্রিয়েট করার পর আমি ওখানে এটা পুট করতে পারবো। মানে কোন অবজেক্টে, কোন স্ক্রিনে আমি যাব? আমি যাব হচ্ছে ইউজার ইন্টারফেসে। ইউজার ইন্টারফেসে কোন অবজেক্টের কোন ট্যাবে যাব? অ্যাকাউন্ট কন্টাক্ট চাইল্ড যেটা অবজেক্ট থাকবে ওটার উপর। খুব ভালো কথা, খুব ভালো অ্যানসার। তার মানে আমি নিউ এ যাব, নিউ এ গিয়ে একটা অ্যাকাউন্ট আমি বানাবো। এই মাস্টার ডিটেল রিলেশনশিপটা আমি দেখতে পাচ্ছি এখানে আছে। অ্যাকাউন্টে যখন গেছিলাম তখন মাস্টার ডিটেল রিলেশনশিপ কিন্তু ছিল না, তাই না? তো এখন আমি যাচ্ছি অ্যাকাউন্টে, এখানে একটা এই রিলেশনশিপটা নিলাম, আমি অ্যাকাউন্ট অবজেক্টটাকে এখান থেকে সিলেক্ট করলাম,
যে আমি কি কার কোন অবজেক্টের সাথে রিলেশনশিপ তৈরি করছি, অ্যাকাউন্টের সাথে আমি রিলেশনশিপ তৈরি করছি, তাই না? দিয়ে আমি আচ্ছা আগের জিনিসগুলো একটুখানি বলে দিই, তাহলে না বোঝা যাবে। এই যে মাস্টার ডিটেল আমি যখন তৈরি করছি তখন ওটা কিছু ইমপ্লিসিট শেয়ারিং আছে, এগুলো আমরা এখন আলোচনা করব না, এটা পরে আলোচনা করব। অ্যালাউ রিপ্যারেন্টিং বলে একটা জিনিস দেওয়া আছে। অ্যালাউ রিপ্যারেন্টিং দিয়ে মানে হচ্ছে যে মাস্টার ডিটেলটা আমি তৈরি করেছি সেই মাস্টার ডিটেল রিলেশনশিপের যে ভ্যালুটা আছে সেটা আমি চেঞ্জ করতে পারবো। যদি এটা আমি না দিই তাহলে মাস্টার ডিটেল রিলেশনশিপ একবার তৈরি হয়ে যাওয়ার পরে, মানে ওখানে যা ভরে দিলাম তারপরে আর আমি চেঞ্জ করতে পারবো না। হয়ে গেল? একবার প্যারেন্ট যদি আমি সেট আপ করে দিই তারপরে আর ওটাকে চেঞ্জ করা যাবে না, ওটা রিড অনলি হয়ে যাবে। আর যদি অ্যালাউ রিপ্যারেন্টিং থাকে তাহলে আমি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আপাতত ডিফল্টটা আমরা দেখি কিরম কিরম কাজ করে। এই যে আমায় দেখাচ্ছে যে আমি এটা কোন কোন ইউজার টাইপকে আমি অ্যাসাইন করছি, তারপরে আমায় বলছে কোন লেআউট আমি এটাকে অ্যাড করব। আর দেখো এটাই বলে দিচ্ছে যে অ্যাকাউন্টের লেআউটের মধ্যে এই ফিল্ডটাকে আমি ভরছি কি ভরছি না। এইটাই হচ্ছে তুমি যেটা বলছিলে যে আমি অ্যাকাউন্টের সাথে রিলেশনশিপটা তৈরি করার সময় আমায় বলে দেবে অ্যাকাউন্ট লেআউটে চেঞ্জ করে এই রিলেটেড লিস্টটা তৈরি করো। বোঝা যাচ্ছে? এই যে স্টেপটা হচ্ছে এখানে এটা অ্যাড হচ্ছে। ঠিক আছে, এখানে আমি যদি সেভ করে দিই তাহলে যেটা হলো অ্যাকাউন্টের যে লেআউটটা আছে সেটা চেঞ্জ হলো। অ্যাকাউন্টের লেআউটটা কি ছিল জানবো কি করে? লাইটনিং এ যাব, দিয়ে আমি অ্যাকাউন্ট ট্যাবটা পেতে পারি ডাইরেক্টলি এখান থেকে কাজ করলে, বা আমি সেলস ট্যাবে গিয়ে তো অলরেডি আমি সেলসে কাজ করছিলাম, সেলসটা এতদিন ধরে দেখে এসেছি যেখানে সবকটা ট্যাব আছে আমার একসাথে। তাহলে আমি সেলসে মুভ করে যাব, দিয়ে অ্যাকাউন্টে যাব, দিয়ে আমি যদি একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করি, ধরো টেস্ট অনিমেষ, তখন দেখো এই রিলেটেড লিস্ট যেটা আছে এটার মধ্যে আমার অ্যাকাউন্ট চাইল্ড কন্ট্যাক্ট চাইল্ডস রেকর্ডটা চলে এসেছে। এখান থেকে আমি নিউ করে একটা রেকর্ড তৈরি করতে পারি এই অবজেক্টে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার আমি যদি ডাইরেক্টলি ট্যাব বানাতে চাই এই অবজেক্টের, এই অবজেক্টের তো একটা ট্যাব হলে ভালো হতো, সেটার তো নেই। একটা জিনিস দেখতে হবে, আমি যখন এখানে নিউ করছি না তখন অ্যাকাউন্টটা অলরেডি ভরে দিচ্ছে অটোমেটিক সেলসফোর্স আমাদেরকে, তাই না? তাই আমরা টেস্ট করি একটা টেস্ট রিলেশনশিপ 1, টেস্ট রেল 1, এটা ফার্স্ট রেকর্ড। ঠিক আছে, যখন আমি এটা তৈরি করব আমি এটা দেখবো, এটার অনেক ডিটেল আছে, তখন দেখতে পাচ্ছি এইটা। যখন আমি এডিট করতে যাব এই রেকর্ডটা, তুমি দেখো এই অ্যাকাউন্টটা চেঞ্জ করে দিচ্ছে না, কারণ এই অ্যালাউ রিপ্যারেন্টিংটা আমি ঠিক মারিনি। তার মানে এই ফিল্ডটা এবার রিড অনলি হয়ে গেল, তুমি আর চেঞ্জ করতে পারবে না। ক্লিয়ার? তাহলে কি দাঁড়ালো? একটা মজার জিনিস হয়েছে এর মাঝখানে। এই ফিল্ড এন্ড রিলেশনশিপে আসলে আমি দেখতে পাবো এখানে একটা স্ট্যান্ডার্ড ফিল্ড ছিল, সেটা ভ্যানিশ হয়ে গেছে। কোন স্ট্যান্ডার্ড ফিল্ডটা ভ্যানিশ হয়ে গেছে? তাহলে যেটা হচ্ছে আমরা দেখতে পাই যে মাস্টার ডিটেল রিলেশনশিপ তৈরি যেই মুহূর্তে করব, সেলসফোর্স ওনার ফিল্ডটাকে ভ্যানিশ করে দেয়। কেন ভ্যানিশ করে দেয় সেসব নিয়ে বিস্তর আলোচনা হবে ইন ডেজ টু কাম। কিন্তু এটা মনে রাখতে হবে যে যে মুহূর্তে আমি একটা মাস্টার ডিটেল রিলেশনশিপ তৈরি করে দিলাম এই অবজেক্টের ওপরে, ওনার ফিল্ড উইল বি গন। ওনার ফিল্ড বলে আর কোনো ফিল্ড থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কি করব? আমরা গিয়ে একটু টেস্ট করে দেখি যে এর মধ্যখানে আমার যে অ্যাকাউন্ট আছে সেখানে কি দেখাচ্ছে, যে লুকআপ রিলেশনশিপটা কি আমি তৈরি করতে পারবো। অ্যাকাউন্টে যাই, গিয়ে যদি আমি এখানে এবার রোল আপ সামারিটা তৈরি করতে চাই এই অ্যাকাউন্ট কন্ট্যাক্ট চাইল্ডের ওপরে, এটা নাম কি হবে? রোল আপ নাম দিলাম এটা।
দেখো এই বলেছিলাম এগুলোর সম্বন্ধে। আমায় সামারাইজ অবজেক্টের মধ্যে দেখো আমি অ্যাকাউন্ট কন্ট্যাক্ট চাইল্ডস এবার এসে গেছে আমার, যেহেতু মাস্টার ডিটেলটা আমি ওখানে তৈরি করেছি। এখন অ্যাকাউন্টে আমি রোল আপ সামারি তৈরি করতে পারবো এই অবজেক্টের উপরে। কি কি খুলে যাচ্ছে আমার কাছে? কাউন্ট করতে পারি আমি ইমিডিয়েটলি। এই কাউন্ট কত, সব রেকর্ডের উপরে কাউন্টিং করবো নাকি কোন একটা কিছু রেকর্ডকে বাদ দিয়ে কাউন্ট করবো, একটা ফিল্টার লাগাবো, সেটা এটা এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। সামেশন করতে পারি, কিন্তু সামেশন করতে গেলে আমার একটা ফিল্ড লাগবে, তো কোন ফিল্ডের উপর সামেশন হবে? মিন বা ম্যাক্স করতে হবে, তাই না? সেইটা পাবো কোথায়? এখানে দেখো মিন বা ম্যাক্স ওপেন করতে পারছি, কারণ মিন বা ম্যাক্স ডেট ফিল্ডের উপরে কাজ করে। আমাদের দুটো ডেট ফিল্ড, স্ট্যান্ডার্ড অবজেক্টের দুটো ডেট ফিল্ড অলরেডি আছে, ক্রিয়েটেড ডেট আর মডিফাইড ডেট। সেইটার উপরে মিন বা ম্যাক্স আমি করতে পারি, কিন্তু সাম আমি করতে পারছি না, কারণ এখানে আমার নিউমেরিক ভ্যালু দরকার। সেই ফিল্ডটা আমি কোথায় পাবো? তাহলে আমি আবার অ্যাকাউন্ট চাইল্ড রিলেশনশিপে যাই, আবার এখানে একটা নতুন ফিল্ড তৈরি করি। শোভন, এগুলো যদি কভার হয়ে থাকে আমায় জানাস, নাহলে আই ডোন্ট ওয়ান্ট টু রিপিট ইট अगेन। হ্যাঁ মানে বুঝলাম না। হ্যাঁ মানে তুই কন্টিনিউ কর, অসুবিধা নেই। আচ্ছা, আমি নিউমেরিক ফিল্ড বা যে কোনো একটা নাম্বার ফিল্ডের উপরে এই কাজটা করতে পারি, তো আমি একটা নাম্বার ফিল্ডই নিই, কারেন্সিও নিতে পারি। এখানে নাম দিই, এটা ফিল্টার নাম যে কি বলবো, অ্যামাউন্ট। এটা 18 ডিজিট 0.0 ডেসিমাল প্লেসেস। আমি যদি এটাকে 16 ডিজিট করতে চাই, তাহলে এখানে 2 ঘর আমার এখানে বাড়িয়ে দিতে হবে, তাহলে টোটাল 18 রাখতে হবে টোটাল বল। ঠিক আছে, নেক্সট। ফিল্টার আমি ভিজিবল করতে চাই সবাইকে, এবং এইটা আমার লেআউটে আমি বসিয়ে দিতে চাই। সেভ। হলো? তাহলে অ্যাকাউন্টে আবার ফিরে আসি। অ্যাকাউন্টের ফিল্ড রিলেশনশিপের মধ্যে এবার আমি আবার ট্রাই করি একটা রোল আপ সামারি তৈরি করার। রোল আপ সামারি এবার আমি সামেশন করার চেষ্টা করব, যেহেতু আমার কাছে একটা অলরেডি নিউমেরিক ফিল্ড চলে এসেছে চাইল্ডে, রোল আপ নাম দিয়ে। এবার এই সামটা করব এই অবজেক্টের উপরে। এবার দেখো আমার কাছে এবার সাম করার এই অ্যামাউন্ট ফিল্ডটা এবার অ্যাভেলেবল, তাই না? নেক্সট। এবার দেখি কি হলো তাহলে সেলসফোর্স। তাহলে আমরা কি করেছি আবার সাম আপ করি। আমরা একটা চাইল্ডে একটা নিউমেরিক ফিল্ড বানিয়েছি, এই যে এখানে জাস্ট দুটো ফিল্ড ছিল। তো এবার দেখো এটাকে এবার রিফ্রেশ করব। এখানে দেখো অ্যামাউন্ট বলে একটা ফিল্ড চলে এলো, ঠিক আছে? এডিট করে আমি অ্যামাউন্টে কিছু ভ্যালু বলি, সেভ। যে মুহূর্তে আমি এটা ভ্যালু ভরলাম, এই অ্যাকাউন্টে যাই, প্যারেন্টে গিয়ে আমি দেখতে পাবো যে এই ডিটেলে আমি একটা রোল আপ সামারি বানিয়েছি, সেই ফিল্ডের নাম হচ্ছে রোল আপ। এই দেখো রোল আপে 100 দেখাচ্ছে, কেন কি ইট ইজ সামিং আপ মাই চাইল্ড রেকর্ডস। ধরো এবার এখানে একটা নতুন আবার একটা রিলেশনশিপ 2 দিলাম, আর অ্যামাউন্ট ভরে দিলাম 200। তাহলে 100 ভরেছি, এবার 200 বললাম, দুটো হলো। তাহলে আমার চাইল্ড মানে এই প্যারেন্টে কত দেখালো? 300 এক্স্যাক্টলি। রোল আপে এবার 300 দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে আমার দুটো আর একটা রেকর্ড তৈরি, রিলেশনশিপ 3, এখানে 300 ধরি। তাহলে প্যারেন্টে আমার কত দেখাবে? এবার তিনটে রেকর্ড তৈরি করেছি, 100, 200, 300 নিয়ে। প্যারেন্টে কত ভ্যালু হলো? 600 দেখাচ্ছে। তাহলে আমার চাইল্ডের কোন একটা ফিল্ডের ভ্যালু
ওপরে আমি সামেশন করে আমার প্যারেন্টে দেখাতে পারছি, এটাই রোল আপ সামারির কাজ। এবার তিনটে ভ্যালুর উপরে মিনিমামও আমি দিতে পারি। মিনিমাম করলে কি কত দেখাতো, এখানে মিন করলে কি দেখাতো? অ্যামাউন্টে যদি মিন করতাম, সাম করার জায়গায় আমি মিনটা ইউজ করতাম। 100 দেখাতো স্যার, 100 মাইনাস। কারেক্ট। কেন? 100 হচ্ছে মিনিমাম অফ 3 নাম্বারস। 100, 200 আর 300 এর মধ্যে মিনিমাম কোনটা? 100। তাহলে মিন এখানে দেখাবে 100 দেখাবে। ম্যাক্স যদি করতাম তাহলে কত দেখাবে? 300। কারেক্ট। আর কাউন্ট যদি করি তাহলে কি দেখাবে? 3 স্যার। 3 দেখাবে। কারেক্ট, অ্যাবসলিউটলি। তো আমার কাছে ক্লিয়ার রোল আপ সামারি কি, জলের মতো পরিষ্কার হয়েছে? ওকে স্যার। ভেরি ওয়েল। তাহলে এবার আবার একটু মজার খেলা খেলি। স্যার হ্যাঁ বলো। স্যার লাস্টে যেটা বললেন কাউন্ট, যেটা ওটা আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, কাউন্ট যদি ফর্মুলাটা ইউজ করি, রোল আপ সামারিতে তো 4টে ফর্মুলা আছে, কাউন্ট, মিন, ম্যাক্স, সাম। হ্যাঁ, কাউন্ট করলে কত দেখাবে? যেহেতু কি আমরা তিনজনকে কাউন্ট করেছি ওই জন্য 3। ইয়েস, 3টে রেকর্ড আছে তাই কাউন্ট অফ 3। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি এবার। হয়ে গেল? হুম। গুড। এবার তাহলে রোল আপ সামারি আমার কাছে ক্লিয়ার। 4টে ফর্মুলা ছিল, 4টে ফর্মুলাই আমি বুঝে গেছি রোল আপ সামারির মধ্যে, তাই না? কাউন্টটা হচ্ছে নাম্বার অফ রেকর্ডস, কটা রেকর্ড আছে, চাইল্ড অফ যে রেকর্ড আছে সেটার উপরে কাউন্টিং দেখাবে। সাম করলে কোন একটা ফিল্ডকে বলে দিতে হবে যেটার উপরে ও সাম করে দেখাবে। আমরা এখানে অ্যামাউন্ট ফিল্ডটা ইউজ করছি, সেই অ্যামাউন্টে কি কি ভরেছি চাইল্ডে? 100, 200, 300, তাই জন্য 600 হয়ে গেছে এখানে। 100 প্লাস 200 প্লাস 300 হয়ে গেছে। আর যদি মিন করতাম তাহলে 100, 200, 300 মধ্যে কোনটা মিনিমাম ছিল? 100, তাহলে 100 দেখাতো। ম্যাক্স যদি করতাম তাহলে কি হতো? 100, 200, 300 মধ্যে 300 ম্যাক্স ছিল, তাহলে 300 দেখাতো। বুঝে গেল? 4টে ফর্মুলা, তাহলে 4টে যারা ইউজ করলে কি দেখাতো আমি সব এখানে ক্লিয়ার করে নিয়েছি। এবার একটা অন্য খেলা খেলা যাক। এবার আমরা করব কি, আমরা চাইল্ড অবজেক্টে আবার ফিরে যাব। আর চাইল্ড অবজেক্টে আমি দেখতে চাইবো যে এই যে প্যারেন্টে যে টোটাল হয়েছে, সামটা তো টোটালটা তৈরি করছে প্যারেন্টে, অ্যাকাউন্টের লেভেলে গিয়ে আমি দেখতে পাচ্ছি 600। তো আমি ডিফারেন্স দেখতে চাই যে আমার যে অ্যামাউন্ট আছে, ওই রেকর্ডে যে অ্যামাউন্ট আছে সেইটা প্যারেন্ট থেকে মাইনাস করে আমি দেখতে চাই। এটা আমার রিকোয়ারমেন্ট। টোটাল যত মাইনাস এই অ্যামাউন্ট ফিল্ডটা দিয়ে আমি ক্যালকুলেট করে আমি দেখতে চাই। বুঝতে পারলাম না, আরেকবার একটু বলুন। আমি প্রথম রেকর্ডে কত ভরেছি অ্যামাউন্ট? হ্যাঁ, প্রথম রেকর্ডটায় অ্যামাউন্ট কত ভরেছি? 100। 100। আমার অ্যাকাউন্টে কত দেখাচ্ছে রোল আপে? 600। তাহলে আমার অ্যামাউন্টে আছে 100, প্যারেন্টে আছে 600, আর আমি একটা নতুন ফিল্ড তৈরি করতে চাই যেটার নাম হবে ডিফারেন্স। সেই ডিফারেন্সে দেখাবে যে টোটালটা 600 মাইনাস আমার অ্যামাউন্ট ফিল্ডে যেটা আছে সেটা মাইনাস করে দেখাবে। তার মানে প্রথম রেকর্ডে কত দেখাবে? 500। সেকেন্ড রেকর্ডে কত দেখাবে? 300। কি করে? 400। কেন 400? 600 মাইনাস 200। 600 মাইনাস 200 বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা বুঝতে পারিনি। কেন বুঝতে পারোনি? সেকেন্ড রেকর্ডে অ্যামাউন্ট কত? 200। হ্যাঁ, তাহলে টোটাল কত ছিল? 600। 600 মাইনাস 200 কত হয়? 400। তাহলে 400 দেখাবে। থার্ড রেকর্ডে কত দেখাবে? 300। থার্ড রেকর্ড 300 দেখাবে। কারেক্ট। তাহলে আমি একটা নতুন ফিল্ড তৈরি করব। এই যে অটোমেটিক আমি যে দেখতে চাই, এটা তো একটা ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা আমি কি করে করতে পারবো? এটার জন্য আমি একটা ফর্মুলা ফিল্ড লিখতে চাই যেটা আমায় অটোমেটিক ক্যালকুলেট করে দেখাবে। আমি ডিফারেন্সটা জানতে চাই যে প্যারেন্টে যেটা আছে সেটা মাইনাস করে আমি কি করতে পারবো। আমার বেসিক্যালি আমার ভ্যালুটা যত আছে সেটা মাইনাস প্যারেন্টের ভ্যালুটা আমি কি করে তৈরি করবো। তাহলে ডিফারেন্স নাম দিয়ে আমি একটা টেবিল বানালাম। এটা কি ধরনের ফর্মুলা রিটার্ন টাইপ করবে, মানে এই ফিল্ডটা আসলে কি ধরনের ফিল্ড হবে? ফর্মুলা ফিল্ড, নাম্বার ফিল্ড হবে। কেন নাম্বার ফিল্ড হবে? নাম্বার স্যার, যেহেতু ওটা নাম্বার মাইনাস করতে হবে এই জন্য নাম্বার করতে হবে। কারেক্ট। আমি এটার মধ্যে দুটো নাম্বার ফিল্ডের উপরেই তো ক্যালকুলেশন করছি, তাই জন্য আমি নাম্বার ফিল্ডই নেব।
ক্লিয়ার? গুড, বুদ্ধিমান ব্যাচ। তাহলে আমায় এখানে কি করতে হবে? আমার ফর্মুলা বলো, কি করব আমি, কি বানাবো? আমি সবসময় অ্যাডভান্স ফর্মুলা এইটা ইউজ করতে চাই। এখানে আমার অনেক কন্ট্রোল দেয়, এখানে ফিল্ডটাও বলে দেয়, নেওয়া যায়, অপারেটর দিয়ে দেয়, কিছু টাইপ করতে হয় না। তাই জন্য আমি সবসময় এই অ্যাডভান্স ফর্মুলা ট্যাবটাতে ইউজ করি। কি ফিল্ড আমি ইউজ করছি? অ্যাকাউন্ট চাইল্ড। অ্যাকাউন্ট এটা ফিল্ড না এটা অবজেক্ট? অবজেক্ট স্যার। এটা ফিল্ডটা তো ইনসার্ট ফিল্ড। আমি যে ফর্মুলাটা তৈরি করব সেই ফর্মুলাটা কি হবে? ইনসার্ট ফিল্ড করতে হবে তো। ইনসার্টে কোন ফিল্ডটা দিয়ে আমি স্টার্ট করব? কি মাইনাস কি? অ্যামাউন্ট। অ্যামাউন্ট আমার তো হ্যাঁ বলো স্যার ক্রিয়েটেড ডেট মাইনাস ওই যে লাস্ট মডিফাইড ডেট হবে না? ক্রিয়েটেড ডেট মাইনাস লাস্ট মডিফাইড ডেট, এটাই কি আমি করতে চলেছি? আমি কি দেখাচ্ছি? আমি 600 মাইনাস 100 করে দেখাতে চাই। হ্যাঁ, এখানে ক্রিয়েটেড ডেট করতে গেলে তাহলে আমাদের এখানে তো অ্যামাউন্ট হবে। অ্যামাউন্ট ফিল্ডটা তো আসবে, অ্যামাউন্ট ফিল্ডটা পরের ব্যাপার। অ্যামাউন্ট ফিল্ডটা করতে পাবো অ্যাকাউন্ট চাইল্ড এর আন্ডারে দেখাচ্ছে, এখানে দেখো যে অ্যাকাউন্ট চাইল্ড দেখাচ্ছে। চাইল্ড থেকে এখানে কি অ্যামাউন্ট ফিল্ড আছে? এই যে অ্যামাউন্ট ফিল্ডটা আছে, এটা আমি পরে ইনসার্ট করব। এইটা মাইনাস অ্যামাউন্ট ফিল্ড হবে, তাই তো? হ্যাঁ, কোনটা মাইনাস হবে? আগে তো কোন যেখান থেকে মাইনাস করব সেটা তো আগে পাই, টোটালটা করতে পাবো। অ্যাকাউন্ট চাইল্ড ফিল্ড হবে। অ্যাকাউন্ট থেকে এক্স্যাক্টলি। অ্যাকাউন্ট চাইল্ডে কি ওই ফিল্ডটা আছে? ওটা তো অ্যাকাউন্টে আছে। অ্যাকাউন্ট থেকে বোঝা গেল? অ্যাকাউন্ট মাইনাস তাহলে স্যার অ্যামাউন্ট। এক্স্যাক্টলি। অ্যাকাউন্টে কোথাতে পাবো? এই দেখো অ্যাকাউন্টের মধ্যে, এই অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে হবে। তারপরে আমার ওই ফিল্ডটার নাম কি ছিল? দেখতে পেলাম না স্যার। ও এতক্ষণ ধরে যেটা দেখলাম বানিয়েছি ফিল্ডটা, সেটা ভুলে গেছি নাম, তাই তো? এটা নাম ছিল রোল আপ। রোল আপ স্যার। ঠিক আছে, তাহলে কি দেখাচ্ছে? অ্যাকাউন্ট আন্ডারস্কোর আর ডট রোল আপ। এটাই আন্ডারস্কোর আর মানে কি? এটা বলছে অ্যাকাউন্টের রিলেশনশিপ ইউজ করে অ্যাকাউন্ট থেকে রোল আপটা বার করো। বোঝা গেল? আচ্ছা, ইয়েস স্যার। কি অপারেটর ঢুকবে এখানে? সাবট্রাক্ট। অ্যাবসলিউটলি মাইনাস করব তো। কি ডিফারেন্সটা কি করে ক্যালকুলেট হবে? ডিফারেন্স হবে যে টোটাল ফিল্ডটা মাইনাস আমার অ্যামাউন্ট ফিল্ডটা কোথা থেকে? একবার ইনসার্টটা দেখাবেন? কোথা থেকে ইনসার্টটা দেখাবো? এই যে ইনসার্ট অপারেটর থেকে। ও ইনসার্ট অপারেটর, আচ্ছা। অ্যাকাউন্টটা আবার দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্টের এই অ্যাকাউন্ট চাইল্ড থেকে অ্যাকাউন্টে ঢুকলাম, অ্যাকাউন্টের থেকে রোল আপ, ওকে গিয়ে অ্যাকাউন্টের আন্ডার থেকে রোল আপটা বার করে নিলাম। ঠিক আছে, এই রোল আপ ইনসার্ট করে নিলাম, দিয়ে আমি এর মাইনাস করলাম। অপারেটর এখান থেকে তুমি নিজের হাতে টাইপ করতে পারো, আবার এখান থেকে সাবট্রাক্টটা সিলেক্ট করলেও হবে। ঠিক আছে, দিয়ে এবার আমি কোন ফিল্ডটাকে ইনসার্ট করব? অ্যামাউন্ট ইনসার্ট হলো, হয়ে গেল, কাজ শেষ। এখানে আমার চেক সিনট্যাক্স করতে হবে। হ্যাঁ, কেন? যাতে আমি দেখতে পাবো কি ভুলভাল কোনো ক্যারেক্টার ভরেছে কিনা। নো সিনট্যাক্স এরারস। ঠিক আছে, তাহলে নেক্সট। এবার এটা পেজ লেআউটে অ্যাড করে দিচ্ছি। এই অ্যাকাউন্ট চাইল্ড কন্ট্যাক্ট চাইল্ডের লেআউটে আমি সেভ করে দিলাম। তাহলে কি হলো? এবার রিলেশনশিপটা একবার দেখে নিই। তাহলে আমি কি করেছি? আমি একটা অ্যামাউন্ট ফিল্ড বানিয়েছিলাম, নাম্বার ফিল্ড। এবার একটা ডিফারেন্স বলে ফিল্ড বানালাম, যেটা একটা ফর্মুলা ফিল্ড। ক্লিয়ার? এবার আমি ইউআই তে যাই, দিয়ে কি করব? এই ফিল্ডটা তৈরি কোথায় হয়েছে? অ্যাকাউন্টে হয়েছে না অ্যাকাউন্ট চাইল্ড রিলেশনশিপে হয়েছে? মানে অ্যাকাউন্ট চাইল্ডে হয়েছে। অ্যাকাউন্ট চাইল্ডে হয়েছে স্যার। কারেক্ট। তার রিলেটেড লিস্টে যাই, গিয়ে যে কোন আমি এক্সিস্টিং যে রেকর্ডগুলো আছে সেগুলো খুলি। খুলে যদি আমি এটা রিফ্রেশ করি, এই ডিফারেন্স দেখাচ্ছে? হ্যাঁ স্যার, ডিফারেন্স এসছে। ঠিক দেখাচ্ছে? 500 ঠিক দেখাচ্ছে ভ্যালুটা? হ্যাঁ স্যার।
ক্যালকুলেট করেছে তো? 600 মাইনাস 100 করেছে? 600 মাইনাস 100 করে 500 এসছে। 500 এসছে তো? পরের রেকর্ডটা দেখি কি করেছে। রিলেশন 2 এখানে কত ভ্যালু ছিল অ্যামাউন্টে? 200 200 ডিফারেন্স দেখাচ্ছে? হ্যাঁ। থার্ড রেকর্ডটা দেখি। আছে 300? হ্যাঁ 300। তাহলে অটোমেটিক ডিফারেন্স ক্যালকুলেট করতে পারলাম ফর্মুলা ফিল্ডে। ফর্মুলা ফিল্ডে আমি নিজের ফর্মুলা ফিল্ডটা কি করে বানালাম, আমি এই অবজেক্টেরই একটা ফিল্ড নিলাম যেটা হচ্ছে অ্যামাউন্ট ফিল্ড, আর প্যারেন্টের একটা ফিল্ড নিলাম যেটা হচ্ছে রোল আপ ফিল্ডটা। তাই জন্য এটাকে ক্রস অবজেক্ট ফর্মুলা বলা হবে, কেন কি দুটো অবজেক্ট নিয়ে কাজ করেছি একটা ফর্মুলার মধ্যে, তাই এটাকে ক্রস অবজেক্ট ফর্মুলা ফিল্ড বলা হবে। কিন্তু আর নর্মাল ফর্মুলা ফিল্ড মানে হচ্ছে তুমি জাস্ট যে অবজেক্টে কাজ করছো ওই অবজেক্টেরই দুটো ফিল্ড নিয়ে কাজ করছো বা তিনটে ফিল্ড নিয়ে কাজ করছো, ঠিক আছে? যদি প্যারেন্টের ফিল্ড নিয়েও কাজ করি তাহলে এটা ক্রস অবজেক্ট ফর্মুলা হয়ে যাবে। যে অবজেক্টে আছো সেই অবজেক্টের প্যারেন্টের ফিল্ডগুলো তুমি ইউজ করতে পারবে, তার চাইল্ড অবজেক্টের ফিল্ডস কিন্তু তুমি ফর্মুলা ফিল্ডে ইউজ করতে পারবে না। ক্লিয়ার? তাহলে রোল আপ সামারির মধ্যে আর ফর্মুলা ফিল্ডের মধ্যে কি তফাৎ? রোল আপ সামারিতে আবার ফিরে আসছি, স্যার একটু লিখে নি। ঠিক তো আমি এই করছি, জাস্ট নোট নেওয়া নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার লিখছি। যদিও আমি লেখো, যদিও আমি আমার এই স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি আর রেকর্ড করার চেষ্টা করছি আমরা। তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে রোল আপ সামারি চাইল্ড রেকর্ডের উপরে কাজ করে, স্যার একটুখানি ঠিক আছে? রোল আপ সামারি চাইল্ড রেকর্ড গুলোর উপরে কাজ করে। চাইল্ড রেকর্ডের উপরে আমি কাউন্টিং করতে পারবো, সামেশন করতে পারবো, চাইল্ডের কোনো ফিল্ডের উপরে মিন করতে পারবো, ম্যাক্স করতে পারবো। ফর্মুলাতে কি করতে পারবো? ফর্মুলাতে যে অবজেক্টে কাজ করছি সেই তার সবকটা ফিল্ডস ইউজ করতে পারবো বা তার প্যারেন্টের ফিল্ডস গুলোকে ইউজ করতে পারবো। ক্লিয়ার? তাহলে ফর্মুলা ফিল্ড হচ্ছে সবসময় নিচে থেকে উপরে উঠছে আর রোল অফ সামারি উপর থেকে নিচে নামছে, তাই না? স্যার রোল অফ সামারি চাইল্ডের উপরে ক্যালকুলেশন করে আর ফর্মুলা ফিল্ড নিজের উপরে এবং প্যারেন্টের ফিল্ডস গুলোর উপরে ক্যালকুলেশন করতে পারে। ক্লিয়ার? স্যার ক্লিয়ার হয়নি আমার কাছে, একবার যদি বলেন। কোনটা ক্লিয়ার হয়নি বলো? এই যে চাইল্ড রেকর্ড, এটা রোল আপ সামারি। রোল আপ সামারি কখন বানাতে পারি আমি? যখন চাইল্ড অবজেক্টে একটা মাস্টার ডিটেল আছে, তাই তো? তাহলে মাস্টার ডিটেলে আমার যদি কোন একটা ফিল্ড থাকে, যে আমরা এখন কি দেখলাম অ্যামাউন্ট বলে একটা ফিল্ড বানিয়েছিলাম, হ্যাঁ, তাহলে অ্যামাউন্ট ফিল্ডের উপরেই তো আমি সাম করতে পারছি, মিন করতে পারছি, ম্যাক্স করতে পারছি, হ্যাঁ, বা চাইল্ড রেকর্ডস গুলো কটা আছে সেই সংখ্যাটা ক্যালকুলেট করতে পারছি। হুম, তাহলে রোল আপ সামারি প্যারেন্টে বানাচ্ছি এবং বানিয়ে চাইল্ডের উপরে ক্যালকুলেশন করছি, তাই না? তাই তো? হ্যাঁ। ফর্মুলা ফিল্ডটা কোথায় বানালাম? চাইল্ডে বানালাম। ফর্মুলা ফিল্ড চাইল্ডে বানাতে পারবো, আমি প্যারেন্টও বানাতে পারবো, যে কোনো সাইডে বানাতে পারবো। তো ফর্মুলা ফিল্ড আমি যদি বানাই চাইল্ড সাইডে, তাহলে চাইল্ডের যতগুলো ফিল্ড আছে সেগুলো ইউজ করতে পারবো, প্যারেন্টের যে ফিল্ডস আছে সেগুলো ইউজ করতে পারবো। কিন্তু এই চাইল্ডের কোনো চাইল্ড যদি থাকে সেই ফিল্ডস গুলো কিন্তু আমি ইউজ করতে পারবো না। তাই ফর্মুলা ফিল্ড সবসময় চাইল্ড আর প্যারেন্টের মধ্যে রিলেশন, মানে চাইল্ড থেকে প্যারেন্টে উঠতে পারে। রোল আপ সামারি সবসময় চাইল্ডের উপরে কাজ করে, চাইল্ডের ফিল্ডের উপরে কাজ করে। ক্লিয়ার? ওকে, এবার প্র্যাকটিস করবে বাড়িতে গিয়ে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা ভ্যালিডেশন রুলটা দেখব। ভ্যালিডেশন রুল দেখার আগে আমি একটা জিনিস আবার একটা জিনিস আমরা দেখতে চাই।
দেখা যাচ্ছে? ওকে, চলে এলাম। তো আমাদের এখানে আমি যখন রোল আপ সামারিটা বানালাম প্যারেন্টে, বা ফর্মুলা ফিল্ডটা যে বানালাম চাইল্ডে, দুটো ফিল্ড যখন আমি এডিট মোডে দেখতে চাই তখন কি দাঁড়ায়? দেখো, এই রোল আপ সামারি ফিল্ডটা কিন্তু রিড অনলি, চেঞ্জ করা যায় না, তাই না? আমার চাইল্ডে যদি যাই, এটাকে এডিট করি, তাহলে দেখবো এই ডিফারেন্স ফিল্ডটাও না এডিট করা যায় না, কারণ কি এটা ফর্মুলা ফিল্ড। তাহলে রোল আপ সামারি আর ওটাও এক ধরনের ফর্মুলা ফিল্ড, আর ফর্মুলা ফিল্ড অফকোর্স ফর্মুলা ফিল্ড, এগুলো সব ডিসপ্লে ফিল্ড, যে কারণে এখানে কোনো এটা ডেটাবেসে যেহেতু স্টোর হচ্ছে না, সেই জন্য এটা এডিট করা যায় না। তুমি এবার নিজের মতন মন মতো এটার মধ্যে ভ্যালু চেঞ্জ করতে চাও, তুমি করতে পারবে। কিন্তু যদি এরকম রিকোয়ারমেন্ট হয়, আচ্ছা সেগুলো পরে আসবে, তার আগে আমি ভ্যালিডেশন রুলটা আগে একটু দেখে নিই। আচ্ছা, আমার কি রিকোয়ারমেন্ট আছে? আমার রিকোয়ারমেন্ট আছে এই অ্যামাউন্ট ফিল্ডের যে তুমি ভ্যালু বসাবে, সেই ভ্যালুটা যেন 100 কম না বসাতে পারে। এখন কি করা যায়? এখন আমি যাব, আমি অ্যাকাউন্টে যদি যাই, এই অ্যাকাউন্টটাতে আমি একটা নতুন ফিল্ড নিয়ে রিলেশনশিপ 4 বলে এখানে যদি 50 লিখি, তাহলে কিন্তু আমায় সেভ করতে দিচ্ছে, তাই না? আর একটা রেকর্ড তৈরি হয়ে গেল। কিন্তু এটা আমি করতে দিতে চাই না, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 100 নিচে ভ্যালু বসানো যাবে না, ঠিক আছে? অ্যামাউন্ট ফিল্ডে ভ্যালু দেওয়া যাবে না, ঠিক আছে? তো আমি সেটা কি করে সম্ভব, এটা কি করে আমি করতে পারবো? তাহলে এখানে চলে এসছে আমাদের খেলা ভ্যালিডেশন রুল। এই দেখো, এখানে ভ্যালিডেশন রুল আছে, এখানটা যাই, এই নিউ ভ্যালিডেশন রুল। কোন অবজেক্ট, কোন ফিল্ডের উপর আমি ভ্যালিডেশন রুলটা বানাচ্ছি? ব্লক লেস দ্যান 100। যদি এবার তাহলে আমি কি করছি, এই ভ্যালিডেশন রুলে আমি চেক করছি 100-র নিচে কোনো ভ্যালু অ্যামাউন্ট ফিল্ডে যেন না বসানো যায়, ঠিক আছে? তাহলে আমায় আবার একটা এখানে কন্ডিশন তৈরি করতে হবে, যে কন্ডিশনটা কি হবে। ভ্যালিডেশন রুল নিয়ে আবার ফিরে আসি। ভ্যালিডেশন রুলে যে কন্ডিশনটা তৈরি করব সেটা, আপনি বলো। এখানটা আসলে কথা কি আমি এটা মানে দেখতে পাইনি, একটু গন্ডগোল হচ্ছিল নেটে। এই যে অ্যাকাউন্ট অবজেক্ট আছে, এখানে যদি ভ্যালিডেশন রুলে ক্লিক করো, এখানে চলে আসবে, ঠিক আছে? তাহলে ভ্যালিডেশন রুল আমি যদি তৈরি করি, নিজে একটা নাম দিলাম, এখানে জাস্ট নিজের মনে রাখার জন্য একটা নাম দেওয়া, যা ইচ্ছা নাম দিতে পারো, নিজের নামও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা মনে রাখার জন্য আমি লিখবো যে কি লজিকটা আমি এখানে লিখছি। এখানে নাম দিলাম ব্লক লেস দ্যান 100, কেন কি আমি অ্যামাউন্ট ফিল্ডে 100 ইন অ্যামাউন্ট ফিল্ড লিখতে পারি, ইন অ্যামাউন্ট, যাতে আমার মনে থাকে কোন ফিল্ডের উপরে আমি কাজ করলাম, ভ্যালিডেশন রুলটা লিখলাম, তাই না? এবার বলো আমার কি এখানে ফর্মুলা বা কি কন্ডিশন আমি লিখতে হবে যাতে আমি 100 ব্লক করতে পারি? কোন ফিল্ডের উপরে কাজ করছি আমি? এটা কোন ফিল্ডের উপরে আমি 100টা ব্লক করতে চাইছি বলো? অ্যামাউন্ট ফিল্ড। অ্যামাউন্ট ফিল্ড, কারেক্ট। তাহলে আমি এখানে অ্যামাউন্ট নিলাম। এবার অ্যামাউন্ট ফিল্ডে আমার কি কন্ডিশন হবে, যে কন্ডিশনটা আমি ব্লক করতে চাই? কি ব্লক করতে হবে? এই 100টা ব্লক করতে হবে না, এই 100 তো ব্লক করতে হবে। তাহলে এই অ্যামাউন্ট আর 100-র মধ্যে কি রিলেশনশিপ হবে যেটা দিয়ে আমি 100টা ব্লক করতে পারি? লেস দেন 100, লেস দেন 100। এখানে এই যে অপারেটরটা আছে, এখানে লেস দেন পেয়েছি, এই লেস দেনটা সিলেক্ট করে দিলাম। তাহলে অ্যাকাউন্ট লেস দেন 100 যখন হবে সেটা আমি ব্লক করে দেবো, তাই না? ভ্যালিডেশন রুলে আমি এখানে লিখে দেবো ইয়েস স্যার, ক্যান নট এন্টার লেস দেন 100।
এখানে তুমি যে কোনো মেসেজ দিতে পারো, ঠিক আছে? এটা আমি কোথায় দিতে পারি? আমার পেজের একদম মাথার দিকে এই এররটা দিতে পারি। বেশ ভালো হয় যে ফিল্ডে ঝামেলাটা হচ্ছে সেই ফিল্ডের পাশে যদি দেখায় তাহলে আরো ভালো হয়, ঠিক আছে? সেভ করে দিলাম। সেভ করার পরে অতি অবশ্যই চেক করে নেবে যে অ্যাক্টিভটা টিক মারা আছে কিনা। নরমালি বাই ডিফল্ট এটা টিক মারা থাকে। এবার চলে আসি অ্যাকাউন্ট ফিল্ডে, টেস্ট করি এটা। চলে গেলাম আমি আবার এতে, এবার একটা নতুন আবার ফিল্ড বানালাম। এবার রিলেশনশিপ 5 দিলাম, অ্যাকাউন্ট ফিল্ডে 70 বসালাম। এটা অ্যালাউ হওয়া উচিত না উচিত নয়? উচিত না স্যার। এটা মানলো? হ্যাঁ। কি দেখাচ্ছে? ক্যানট এন্টার লেস দ্যান 100। তুমি ওখানে যা মেসেজ দিয়েছিলে সেটা ব্লক করে দিলে। তার মানে কি হলো, যে কন্ডিশনটা তুমি ভ্যালিডেশন রুলে লিখলে সেই কন্ডিশনটা ও ব্লক করে দিল। কি কন্ডিশন লিখলাম? অ্যামাউন্ট লেস দ্যান 100। এবার যদি তুমি তাহলে 100টা আমি যদি এখানে 100 লিখি তাহলে ওটা অ্যালাউ করবে কি করবে না? করবে স্যার। করবে। কেন করবে? যেটা 100 থেকে স্টার্টিং। এটা লেস দ্যান, ফর্মুলাটা লেস দ্যান করে করা আছে তো 100 নিচে লেস দ্যান করা আছে। এবার আমি যদি 100টা ব্লক করতে চাই, 100 তাহলে ইজ ইকুয়াল টু অ্যাবাভ যদি হয় তাহলে আমি অ্যালাউ করব, কিন্তু 100 পর্যন্ত আমি ব্লক করে দিতে চাই, তাহলে আমি কি করতাম? ইজ ইকুয়াল টু লেস দ্যান, তাহলে ইজ ব্ল্যাঙ্ক দিতাম। ইজ ব্ল্যাঙ্কে কি হয়? ইজ ইকুয়াল টু স্যার লেস দ্যান ইকুয়াল টু, লেস দ্যান অর ইকুয়াল টু। কারেক্ট, লেস দ্যান অর ইকুয়াল। এই যে এটা আছে এটা দিতে হবে। কেন দিতে হবে? এটা চেক করবে যে আইদার 100 এর নিচে হবে বা ইকুয়াল টু হবে, সেটা ব্লক করো, তাই না? তাই জন্য লেস দ্যান অর ইকুয়াল কোন একটা কন্ডিশন, এটা সাইন হচ্ছে এইটা। এটা দিয়ে আমি যদি সেভ করি তাহলে যেটা হলো, এবার আমি যদি এখানে একশো ভরার চেষ্টা করি তাহলে সেটাও ব্লক করে দেবে, তাই না? এটা লিখছে লেস দ্যান, এটা একটা ভুল হয়ে গেছে, মেসেজটা চেঞ্জ করতে হবে, বলতে হবে লেস দ্যান অর ইকুয়াল টু 100, তাই না? এটাকে যদি 100.01 বসাই তাহলে কিন্তু ওটা অ্যালাউ করে দেবে। কেন কি? এটা 100-র উপরে হয়ে গেছে, ঠিক আছে? এই দেখো 100.01 হয়ে গেছে। যেহেতু ডেসিমালের পর দুটো ঘর অ্যালাউড ছিল, 16.2 নিয়েছিলাম, তাই জন্য এখন 0.1 করে দিলাম, বেরিয়ে গেল, আর ভ্যালিডেশন রুল ব্লক করলো না। তাহলে ক্লিয়ার হলো আমার কাছে ভ্যালিডেশন রুলের কি কাজ। একটা অ্যাসাইনমেন্ট আমরা করতে দিয়েছিলাম সবাইকে, কিছু গ্রুপের কিছু ছেলে মেয়ে করতে পেরেছে, তারা এখনো তাদের কাছে কনফিউশন আছে। এই অ্যাসাইনমেন্টটা আজকে আমি তোমাদের পাঠিয়ে দেবো। সেখানে প্রথম পার্টটা হচ্ছে ভ্যালিডেশন রুল। সেই ভ্যালিডেশন রুলটা আজকে রাত্রে অ্যাটেম্প করবো, যে ওই ভ্যালিডেশন রুলটা আমি কি করে করবো। যদি দুটো কন্ডিশন লাগাতে হয় তাহলে কি করে করব না করব সেসব নিয়ে হাত পাকাও। ধরে নাও আমি একটা এক্সাম্পল দিয়ে দিলাম, আমার একটা রেঞ্জ চাই, রেঞ্জে আমি এটাকে রাখবো, আমি 100 থেকে 200-র মধ্যে অ্যালাউ করব, 100-র নিচেও চলবে না, 200-র উপরেও চলবে না, তাহলে কি হবে ভ্যালিডেশন রুলটা? স্যার ইফ দিয়ে বলতে পারবে? ইফ দিয়ে করব, ইফ দিয়ে। হ্যাঁ, যদি ইফ এটা গ্রেটার দেন, যদি মানে লেস দেন যদি 100 হয় তাহলে এরর মারবে, আর হচ্ছে তারপরে সেকেন্ড ইয়েতে যাব আরেকটা ইফ দিয়ে, যে হচ্ছে এটার 100 মানে 200-র উপরে গেলে এরর মারবে। দুটো ভ্যালিডেশন রুল চালাবে, তাই বলছো? না না, একটা ভ্যালিডেশন রুলের মধ্যে দুটো ইফ দিয়ে করব। ইফ বলো মানে কি করবে? এটা এডিট করলাম, এখানে লিখে বলছিলাম ব্লক লেস দ্যান 100 and over 200। এখানে আমার এবার ব্লকারটা অন্যরকম হয়ে গেছে, অ্যামাউন্ট মাস্ট বি অ্যামাউন্ট বিটুইন 100 to 200। এটা আমার ভ্যালিডেশন রুল। এবার আমার রিকোয়ারমেন্ট আলাদা, ঠিক আছে? বলো এবার কি ফর্মুলা হবে?
নতুন করে লিখি ফ্রম স্ক্র্যাচ। ভ্যালিডেশন রুলটা আমি ঠিক করেছি, আমি এখানে বলে দিচ্ছি ভ্যালু মাস্ট বি বিটুইন 100 to 200। তাহলে এরারে কি দেখাবো সেটাও বলে দিয়েছি, রুলটার নামও একটা দিয়ে দিয়েছি। এবার ফর্মুলাটা লিখতে হবে, যে ফর্মুলাটা লিখলে আমি কন্ডিশনটা তৈরি করতে পারবো যে 100 নিচেও নেব না আর 200 উপরেও নেব না। কিভাবে করব এটা? 100 less than amount less than 200। 100 how many কটা কন্ডিশন আছে এখানে সিচুয়েশন? এই যে আমার রিকোয়ারমেন্ট আছে, এটা কটা কন্ডিশন আছে? less than 100 and greater than 200 কটা কন্ডিশন আছে? দুটো কন্ডিশন। প্রথম কন্ডিশনটা কি? less than কোন কি লেস দ্যান 100? অ্যামাউন্ট ফিল্ডটা, তাই তো? আগে অ্যামাউন্ট ফিল্ডটা ঢোকাতে হবে। এটা কি করব? লেস দ্যান 100 আর একটা কি কন্ডিশন আছে? আবার অ্যামাউন্ট ফিল্ডের উপরই কন্ডিশন তো। হ্যাঁ, তাহলে আবার একটা অ্যামাউন্ট ফিল্ড নিলাম, greater than 200 গ্রেটার দেন 200। তাহলে গ্রেটার দেন নিলাম যে 200। এই দুটো কন্ডিশন আছে, তাই তো? এবার এইভাবে যদি সিনট্যাক্সটা করি, চেক করি, তাহলে ও সিনট্যাক্সে এরর দিচ্ছে। কারণ কি এই দুটো কন্ডিশনকে আমি জুড়বো কি করে? এবার or দিয়ে অর দিয়ে, মিডলে or দিয়ে। মিডলে অর কেন? অর কেন এন্ড নয়? এন্ড হলে দুটো জিনিসই ট্রু হতে হবে। দুটো কন্ডিশনকে জোড়ার জন্য দুটো অপারেটর আছে, দেখবে এখানে দেখতে পাবে। একটা অর অপারেটর আছে, একটা এন্ড অপারেটর আছে, ঠিক আছে? তো আমি কখন এন্ড ইউজ করব, কখন অর ইউজ করব? অর স্যার যদি দুটোর মধ্যে একটাও ভুল হয় তাহলে ওখানে এরর মারবে, মানে একটা যদি ঠিক হয় ট্রু হয় তাহলে ওখানে এরর মারবে, আর যদি এন্ড এ দুটোই ট্রু হতে হবে তাহলে ওখানে এরর মারবে। দুটোই এরর মারবে। তাহলে তোমার এটা এখানে কন্ডিশনে কি হবে? অর হবে না এন্ড হবে? স্যার অর হবে। 100 নিচে যদি যায় তাহলে এরর মারবো, 200 উপরে যদি যায় তাহলে এরর হবে, তাই তো? আচ্ছা, আর এন্ড বসালে কি হতো? এন্ড বসালে দুটো কন্ডিশন কি স্যাটিসফাই করতে হতো। হ্যাঁ, দুটো কন্ডিশন কি একসাথে স্যাটিসফাই করা সম্ভব? না। তাহলে ব্লকারটা কাজ করতো না। এই যে দুটোর এই দুটো কন্ডিশন জুড়ে দেওয়ার জন্য খুব ইজি আছে, এখানে অপারেটরে অর বসিয়ে দেওয়া যায়, ঠিক আছে? এটা এরকম পাশাপাশিও লেখা যায়, কোনো ব্যাপার না। এরকম করতে পারো। ঠিক আছে, এইভাবে লেখা যায়। এটা আর একটা লেখার একটা কেত আছে, স্টাইল আছে, সেটা হচ্ছে কমা, মাঝখানে কমা দিলাম, দিয়ে এখানে একটা ফর্মুলা আছে, অর ফর্মুলা। এখানে লেখা আছে লজিক্যাল 1, লজিক্যাল 2, এগুলো পড়তে একটু সুবিধা হয়। তাহলে এটা এখানে আমি ক্লিক করব, এটা তুলে নিয়ে এসে লজিক্যাল অপারেটর 1 এ বসাবো, লজিক্যাল অপারেশন 2 তে এটাকে বসাবো। তোমার ব্যাপার কোনটা তোমার পড়তে সুবিধা হচ্ছে। অনেকের এইভাবে পড়তে সুবিধা হয়, অনেকের ওই দুটো কন্ডিশনের মাঝখানে ওই দুটো দাঁড়ি মেরে দিতে সুবিধা হয় পড়তে। যার যেটাই সুবিধা হয় তার ব্যাপার, ঠিক আছে? এটা ফাংশন ওয়ে অফ ইউজিং ইট। অর এটা এভাবে লিখতে পারো, অর মানে কন্ডিশন গুলোর মাঝখানে কমা দিতে হবে আর বাইরে অর লিখতে হবে, ঠিক আছে? আর এটা থাক আপাতত। তাহলে এটা সেভ করে আমি টেস্ট করি। এটা ঝাড় দিয়েছে, ঝাড় দিয়েছে। তাহলে কাজ করছে, তাই না? তাহলে 100 থেকে 200 মাঝখানে আমার
আমি এটা ব্লক করতে পেরেছি। অ্যামাউন্ট 100 নিচেও দিতে পারছি না, 200 উপরেও দিতে পারছি না। এবার যদি আমার রিকোয়ারমেন্ট থাকে যে 100 থেকে 200-র মধ্যে ভ্যালু দিতে পারবে না, বাকি সব পারবে, তখন কি করবো? তাহলে স্যার অ্যামাউন্ট গ্রেটার দেন হয়ে যাবে, বলো কন্ডিশনটা বলো। or amount greater than 100 comma amount less than 200 অর হবে না এন্ড হবে? এন্ড অপারেটর হবে। এই উত্তরটা কে দিচ্ছে বাই দ্য ওয়ে? স্যার আমি সুমন। সুমন আর আমি জয়ন্ত স্যার। হ্যাঁ, সুমন মোট কথা অর এন্ডটা বেশ বেশ ভালোই রপ্ত করেছে। গুড। সবচেয়ে ইজি সলিউশন আমি তোমাদের দিই, এত মাথা ঘামাতে হয় না। যে কন্ডিশনটা তুমি পাস করাতে চাও এরকম ধরনের রিকোয়ারমেন্টে, যখন তোমার নেগেটিভটা বলবে না, পজিটিভটা বলে দেবে, তখন তুমি পজিটিভটা বসিয়ে বাইরে একটা নট বসিয়ে দেবে, কাজ শেষ। তাহলে আমার তো ব্লক করার কথা এইটা, তাই তো? এবার যেটা ব্লক করবো না সেটা তার নট বাইরে বসিয়ে দেবো না, এইটা বাদ দিয়ে বাকি সব ব্লক করবে। তাহলে স্যার 100 থেকে 200-র মধ্যে কিছু নেবে না, বাদ বাকি সব অ্যামাউন্ট নেবে। হ্যাঁ, টেস্ট করি এটাকে। ওকে। তো ইজি সলিউশনটা পাওয়া গেল। তো তুমি নিজেকে পারমুটেশন করবে, দেখবে কোনটা ইজি সলিউশন, অত মাথা ঘামাবে না। মানে অনেক ইজি সলিউশন আছে। তার মানে এখানে যদি এবার 140 বসাই, আমার নেবে কি নেবে না? ঝাড় খেয়ে গেল তো। এখানে যদি 100 বসাই, নিল না। এখানে যদি 200 বসাই, নিল না। তাহলে 100 থেকে 200 পর্যন্ত ব্লক হয়ে গেছে। 201 নেবে? নেবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা সহজ করে দেখার অনেক জায়গা আছে। ঠিক আছে, তো কখনো কখনো মাথা ঘুরিয়ে দেখতে হয়, কখনো উল্টো করে ঘুরিয়ে দেখতে হয়। যদি কোনো রেঞ্জ দিয়ে দেয় যেটা তুমি ব্লক করতে চাও, তাহলে ওই রেঞ্জটা দিয়ে মানে দেখে নেবে কোনটা ইজি সলিউশন। বাইরে নট বসিয়ে দেওয়াটা বেটার নাকি প্রত্যেকটা কন্ডিশন ভেবে আমার বার করে মাথা কুটে মরতে হবে? বুঝে গেল কেসটা? নট মানে ভেতরে যা কন্ডিশন সেটাকে উল্টে দাও। ঠিক আছে, তো কুইক সলিউশন বাদ দেওয়া হলো। ভ্যালিডেশন রুল আমরা কমপ্লিট করে নিলাম আজকে। আরো কিছু আমি অ্যাসাইনমেন্ট দেবো, সেগুলো করবে। আর অ্যাডমিন কি বলে ইন্টারমিডিয়েটের প্রথম ক্লাসে মনে হয় ভ্যালিডেশন রুল আছে, প্রথম মডিউলে প্র্যাকটিস করো। আচ্ছা, আমরা কত দূর আছি? আমরা আধ ঘন্টা আছে। এবার আমরা ওয়ার্কফ্লো রুলটা দেখি। আচ্ছা, আমার যে রিকোয়ারমেন্টটা ছিল, এই যে এখানে ডিফারেন্স বলেছিলাম, বানিয়েছিলাম। যদি আমি ডিফারেন্স ফিল্ডটা এমন একটা জিনিস চাই যেটা ডিফারেন্স তৈরি করবে, কিন্তু তারপর আমি ইউজারকে এডিট করতে দেব, যদি আমার রিকোয়ারমেন্ট এরকম হয়। এখন তো এটা অটোমেটিক ক্যালকুলেট করছে, কিন্তু তারপরে এটা আমি তো এডিট করতে পারছি না, তারপরে এটা তো চেঞ্জ করতে পারছি না। কিন্তু আমার যদি রিকোয়ারমেন্ট হয় এটা অটোমেটিক চেঞ্জ করতে দিচ্ছে, বা ধরো এই অ্যাকাউন্টেই ভাব, এই অ্যাকাউন্টে যে রোল আপ ফিল্ডটা আছে, এই রোল আপ ফিল্ডটা তো রিড অনলি, এটা তো চেঞ্জ করা যাচ্ছে। আমি যদি এটা অটোমেটিক একটা ডিফল্ট ভ্যালু রোল আপ করে ভরে আমি চেঞ্জ করতে চাই, তাহলে কি করব? কিভাবে এরকম যদি রিকোয়ারমেন্ট আসে তখন কি করব? তার মানে অটোমেটিক ক্যালকুলেশন করে যদি একটা ভ্যালু ভরতে চাই, কিন্তু সেটা আমি এডিটেবলও রাখতে চাই, এরকম যদি আমার রিকোয়ারমেন্ট আসে, তখন আর ফর্মুলা ফিল দিয়ে আমি করতে পারবো। এডিটেবল যদি হতে হয় তাহলে আর করা যায়, তখন অটোমেটিক ক্যালকুলেশন করে আমায় কিছু ফিল্ড আপডেট করতে হবে। তাহলে প্রথম আমার কি কাজ? প্রথমে অ্যাকাউন্টে একটা এরকম রোল আপের মতন একটা ফিল্ড তৈরি করি, কিন্তু সেটা ইনপুট টাইপ হবে এবার, আর রোল আপ ফিল্ড হবে না, নর্মাল শিওর শর্ট নর্মাল ইনপুট ফিল্ড হবে। কি ধরনের ইনপুট ফিল্ড হবে? যে রোল আপ যেটা করে উঠছিল, সেটা রোল আপ করে কি কি ফিল্ড দিচ্ছিল, কি ধরনের ফিল্ড বেরোচ্ছিল,
ডেটা টাইপ কি ছিল? নাম্বার ছিল তো। নাম্বার ছিল, ঠিক আছে। তাহলে এবার আমি যদি ইনপুট ফিল্ড নিই, আমি কি ধরনের ফিল্ড নেব? টেক্সট ফিল্ড নেব। কেন? নাম্বার ফিল্ডটা কি দোষ করেছে? হ্যাঁ স্যার, তাহলে নাম্বার ফিল্ডে। অ্যাবসলিউটলি। তো ডেটা টাইপটা চুজ করা খুব ভাইটাল। আমায় জেনে নিতে হবে যে আমি কি ধরনের ফিল্ড পাচ্ছি। এটা এবার রোল আপ এডিটেবল বানাই। হ্যাঁ, একটা নতুন ফিল্ড বানালাম, এডিটেবল। এটাও একই ধরনের আমি লেন্থ রাখবো 16 আর 2, কারণ চাইল্ড যেটার উপরে ক্যালকুলেশন হবে সেটাও 16 2 ফিল্ড। এটা অ্যাকাউন্টে বানাচ্ছি, ঠিক আছে, চাইল্ডে বানাচ্ছি। এবার আমি যদি এটা রিফ্রেশ করি, এটা দেখো রিয়েল অফ এডিটেবল ফিল্ড, এটা তো তৈরি হয়েছে কিন্তু এর তো ভ্যালু নেই, কারণ এটা তো ইনপুট ফিল্ড। এটা যখন আমি এডিট করব তখন এখানে ভ্যালু বসাতে পারবো, চেঞ্জ করতে পারবো, কিন্তু তো ভ্যালুই ডিফল্টটা তো এই 851 এখানে ভরার কথা, কিন্তু এটা তো নেই। কেন? অটোমেটিক ভরার তো কোনো প্রসেস আমি এখনো তৈরি করিনি, তাই না? কিন্তু এই অটোমেটিক, এই যে রোল আপ যেটা করছে অটোমেটিক ক্যালকুলেশন করে, আমি কি এই জিনিসটা এখানে করতে পারি? বোঝা যাচ্ছে? এটা রোল আপ আমরা করব না, বা ধরো এটা যদি রোল আপের উপরে আমরা রাখতে চাই, আমরা ধরো এরকম ফিল করছি প্রত্যেকবার একটা চাইল্ড যখন তৈরি হবে তখন আমি এই ফিল্ডটাতে ভ্যালুটা আমি বসাতে যাব এবং অ্যাড করতে করতে যাব। তাহলে কি করব আমি? এইবার আমার এখানে একটা জিনিস চলে আসছে, সেটার নাম হচ্ছে ওয়ার্কফ্লো রুল। এটা অটোমেটিক কিছু কাজ করতে পারে। কি কি কাজ করতে পারে? টাস্ক তৈরি করতে পারে, ইমেল পাঠাতে পারে, ফিল্ড আপডেট করতে পারে, আউটবাউন্ড মেসেজেস পাঠাতে পারে। টাস্ক তৈরি করতে পারে মানে কি? এই যে আমরা অ্যাকাউন্টের নিচে এই যে টাস্ক করি, লগে কল, এটা একটা টাস্ক। নিউ ইভেন্ট বা নিউ টাস্ক, এগুলো আমরা করছি। একটা ইমেল করো এত পরশু দিন বা 3 দিন পর, এই এরকম অটোমেটিক একটা টাস্কও তৈরি করতে পারে, ঠিক আছে? বা কি করতে পারে? একটা ইমেল পাঠাতে পারে, ইমেল অ্যালার্টস, মানে একটা অটোমেটিক ইমেলস পাঠাতে পারে, সেগুলো আমরা দেখবো। ফিল্ড আপডেট করতে পারে, আপাতত এটাই আমরা ইউজ করব, কেন কি আমরা একটা ফিল্ড চেঞ্জ করতে চাইছি। আর আউটবাউন্ড মেসেজেস পাঠাতে পারে, সেটা হচ্ছে সেলসফোর্স এর বাইরে যদি আমি কোনো ভ্যালু পাঠাতে চাই, ঠিক আছে? এটা পরে ডিসকাস করব। কন্টিনিউ। তাহলে আমার একটা নতুন রুল তৈরি করতে হবে। কোন অবজেক্টের মধ্যে এই রুলটা তৈরি হবে? অ্যাকাউন্টে না অ্যাকাউন্ট চাইল্ড? অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে রুলটা তৈরি যদি আমি করি, তাহলে অ্যাকাউন্ট কখন এই রুলটা চলবে? এটা একটা ইভেন্ট স্পেসিফিক রুল, যেটা কোন একটা ইভেন্টে চলে। কখন চলে? কোনো রেকর্ড যদি তৈরি হয় বা এডিট করা হয়, ঠিক আছে, তখন এটা ফায়ার করে। এবার আবার ভেবে বল, অ্যাকাউন্টে চলবে না চাইল্ডে চলবে? চাইল্ডে চলবে। কেন চলবে চাইল্ড? যেহেতু সেটা চাইল্ড অবজেক্ট আছে তাই। চাইল্ড অবজেক্ট আছে মানে কি? আমি ওয়ার্কফ্লো রুলটা চাইল্ডে চালাবো কেন? অ্যাকাউন্টে চালাবো না কেন?
আমার রিকোয়ারমেন্ট হচ্ছে যখন আমি একটা রেকর্ড তৈরি করব চাইল্ডে, তখনই তো ওই প্যারেন্টে গিয়ে ওই ফিল্ডটা আপডেট হবে, তাই না? হ্যাঁ বা স্যার। চাইল্ডের যখন আমি অ্যামাউন্টটা পাল্টাবো তখনই তো আবার ওখানে গিয়ে অ্যামাউন্টটা পাল্টে যাবে, তাই না? এটাই তো রিকোয়ারমেন্ট। তাহলে আমার সেই ঘটনাটা ঘটছে কোথায়? চাইল্ডে হচ্ছে না অ্যাকাউন্টে হচ্ছে? এ দেখো এখানে চলছে, ক্রিয়েটের সময় চালাতে পারি, ক্রিয়েট আর এভরি টাইম ইট ইজ এডিটেড চালাতে পারি, ক্রিয়েটেড এন্ড এভরি টাইম ইট ইজ এডিটেড টু সাবসিকুয়েন্ট মিট ক্রাইটেরিয়া। কোন একটা ক্রাইটেরিয়াতে যদি মিট করে তাহলে এটা আপডেট হতে পারে। আমি আপাতত ক্রিয়েটেড এন্ড এভরি টাইম ইট ইজ এডিটেডটা সিলেক্ট করলাম, করে কি করলাম, আমি কি ক্রাইটেরিয়া সেট করলাম যে অ্যাকাউন্ট যখন ইকুয়াল নট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক তখন আমি এটাকে ফায়ার করব। তার মানে কি, যখনই আমি অ্যাকাউন্টে ভ্যালু বসাবো তখনই এটা ফায়ার করবে। চাইল্ডের রেকর্ডের সময় কাজ কি করবে, ও একটা ফিল্ড আপডেট করবে। কোথায় করবে? অ্যাকাউন্টের ফিল্ড আপডেট করবে, তাই না? তাহলে ওয়ার্কফ্লো রুলটা চলছে কিন্তু চাইল্ডের উপর। কিন্তু আপডেট করবে অ্যাকাউন্ট। চাইল্ডের যখন ফিল্ড ও আপডেট করতে পারতো সেটাও করবে না, ও অ্যাকাউন্টে গিয়ে অ্যাকাউন্টের রোল আপ এক্সটেন্ডেড বলে একটা ফিল্ড আছে, তাই কাস্টম ফিল্ডস, এই যে রোল আপ এডিটেবল। ঠিক আছে, এখানে কি আমি ভ্যালু সেট করব? আমার একটা ফর্মুলা বানিয়ে দিতে হবে। অ্যামাউন্ট ফিল্ড, ফর্মুলা ভ্যালুর কি হবে? এই নাম্বারটা ইকুয়াল টু অ্যামাউন্ট ফিল্ড, তাই তো? এখানে দেখো ঠিক আছে, আপাতত অ্যাকাউন্ট ফিল্ডটা আমি দেখাচ্ছি। অ্যামাউন্ট ফিল্ড এটা হলো, ডান করলাম, ডান করে এটা অ্যাক্টিভেট করলাম। তাহলে কি হচ্ছে, আমি একটা নতুন ফিল্ড নিলাম, চাইল্ড ফিল্ড আমরা বানাচ্ছি, এটার নাম দিচ্ছি ওয়ার্কফ্লো টেস্ট। দুশো 55 চলে এলো প্যারেন্টে ভ্যালুটা। তাহলে অটো এবার আমি যখন এটা এডিট করতে পারবো, আমি এখানে চেঞ্জ করতে পারবো ভ্যালুটা, এটাকে আমি চেঞ্জ করে 300 করে দিলাম। তাহলে একটা ডিফল্ট ভ্যালু আমি ঢুকিয়ে দিতে পারি, কিন্তু আমি চেঞ্জ করতে পারি। এই রোল আপ সামারি দিয়ে, এই ওয়ার্কফ্লো রুল দিয়ে আমি নিজের ফিল্ডেও, মানে এই অবজেক্টেরই আর একটা ফিল্ড আপডেট করতে। ঠিক আছে, এখানে আরো কি করতে পারি আমি? এখানে আমি একটা ইমেল পাঠাতে পারি।
এবার এটার জন্য একটা ইমেল টেমপ্লেট তোমায় তৈরি করতে হবে, সেটা আমাদের কাছে এই মুহূর্তে নেই বানানো। একটা বাই ডিফল্ট আমরা করে দিলাম, দিয়ে এটা যখন সেভ করবো তখন তুমি একটা ইমেলও ফায়ার করতে পারো, এই অ্যামাউন্ট ফিল্ড চেঞ্জ হয়ে গেছে, এই ভদ্রলোককে মেল পাঠিয়ে জানিয়ে দাও, তাই না? সেরকম একটা টাস্ক তৈরি করতে হবে। তো এই হচ্ছে আমাদের টোটাল ওয়ার্কফ্লো রুল, হচ্ছে একটা ফার্স্ট লেভেল অফ অটোমেশন। আমি এটা স্টপ শেয়ার করে আমরা থিওরিতে আবার চলে যাই। স্যার ওয়ার্কফ্লো রুলসটা কোন মডিউলে রয়েছে? এটা একটু দেখে বলতে হবে, আমার ঠিক খেয়াল নেই, দেখে বলতে হবে। মাঝামাঝি আছে। হ্যাঁ ইন্টারমিডিয়েটে মাঝামাঝি আছে। হ্যাঁ ইন্টারমিডিয়েটই যা আছে এখানে, যা আছে সবই ইন্টারমিডিয়েট শুরু হয়েছে তোমাদের, আজকের থেকে যা শুরু হলো সব ইন্টারমিডিয়েট। ওকে স্যার, ইন্টারমিডিয়েট আসলে শুরু করা হয়নি, বিগিনার শেষ। হ্যাঁ ঠিক আছে, এই তো শুরু হলো। এবার তো তোমাদের 4টে দিন হয়ে গেছে, এবার বেসিক্স হয়ে গেছে, এবার আমরা হু করে এগোবো। তাহলে হু করে শেষ করতে হবে, নাহলে পরের ক্লাসে কিছু মাথা ঢুকবে না, ঠিক আছে? তো আমরা কি করলাম, ভ্যালিডেশন রুল আর ওয়ার্কফ্লো রুল দেখলাম। কি তফাৎ? ভ্যালিডেশন রুলটা যখন ফায়ার করছে সেটা হচ্ছে বিফোর সেভ, তাই না? ভ্যালিডেশন রুল ফেল যদি করে সেভটা হবে না, তাই না? ওয়ার্কফ্লো রুল কিন্তু ফায়ার হয় আফটার সেভ, মানে রেকর্ডটা ঠিকঠাক আগে সেভ হয়ে যাবে তারপরে ফায়ার হবে। ভ্যালিডেশন রুল কাজ করছে, যে অবজেক্টে ভ্যালিডেশন রুল লিখছো সেই অবজেক্টের ফিল্ডের উপরই, ঠিক আছে? সেলফ নিজের যে অবজেক্টে কাজ ভ্যালিডেশন রুল লিখেছো সেই অবজেক্টের ফিল্ডের উপরই কাজ করবে। আর ওয়ার্কফ্লো রুল সব তোমার নিজের অবজেক্ট ফিল্ডস প্লাস প্যারেন্টের ফিল্ডস এর উপরে কাজ করবে। প্যারেন্টের ফিল্ড এর উপরে কাজ তখনই করবে যদি প্যারেন্টটা মাস্টার ডিটেল প্যারেন্ট হয়। লুকআপ প্যারেন্টের উপরে কিন্তু ওয়ার্কফ্লো রুল কাজ করবে না, ঠিক আছে? তখন খালি তুমি নিজের অবজেক্টের ফিল্ড দিয়ে আপডেট করতে পারবে, তখন প্যারেন্টের অবজেক্টটাকে তুমি আর সিলেক্ট করতে পারবে। বোঝা গেল? ওয়ার্কফ্লো রুল ইজ এ অটোমেশন টেকনিক অফ আপডেটিং সামথিং। কি কি অটোমেশন ওয়ার্কফ্লো রুল দিয়ে হয়? ওয়ার্কফ্লো রুল দিয়ে কি কি অটোমেশন হতে পারে? একটা টাস্ক ক্রিয়েট করতে পারো, একটা ইমেল পাঠাতে পারো, একটা ফিল্ড আপডেট করতে পারো, একটা আউটবাউন্ড মেসেজ পাঠাতে। আউটবাউন্ড মেসেজ মানে সেলসফোর্স এর বাইরে কোনো ইনফরমেশন যদি পাস করতে চাও অন্য একটা কোনো সিস্টেম, সেটা আমরা পরে বলবো। এটাকে বলে ইন্টিগ্রেশন। এরকম ইন্টিগ্রেশন অনেক টেকনিক আছে, আউটবাউন্ড মেসেজ হচ্ছে ওয়ান অফ দ্য টেকনিক, ঠিক আছে? তাহলে এই 4টে জিনিস আমি ওয়ার্কফ্লো রুল দিয়ে করতে পারি। কি কি পারছি না ওয়ার্কফ্লো রুল দিয়ে? কোনো রেকর্ড কি ক্রিয়েট করতে পারছি? টাস্ক রেকর্ডটা ক্রিয়েট করতে পারছি, টাস্ক রেকর্ড বাদ দিয়ে অন্য কোনো অবজেক্টের কোনো রেকর্ড কি ক্রিয়েট করতে পারছি না। তাহলে ওয়ার্কফ্লো রুল দিয়ে কোনো রেকর্ড ক্রিয়েট করা যায় না। যদি কোনো রিকোয়ারমেন্ট আসে, যেমন ধরো অ্যাকাউন্ট তৈরি হলেই অটোমেটিক যেন একটা কন্ট্যাক্ট ক্রিয়েট হয়ে যায়, এরকম যদি একটা রিকোয়ারমেন্ট আসে তোমার কাছে, তখন কি ওয়ার্কফ্লো রুল দিয়ে হবে? কি হলো, সব ঘুমিয়ে পড়েছে নাকি? না স্যার। কেন হবে না? তখন স্যার অটোমেটিকলি তৈরি করিয়ে দেবে কন্ট্যাক্ট। কে তৈরি করে দেবে? আমি বলছি ওয়ার্কফ্লো রুল দিয়ে এই রিকোয়ারমেন্টটা কি আমি করতে পারবো? যদি আমি বলি যে অ্যাকাউন্ট যখনই তৈরি করবো অটোমেটিক একটা কন্ট্যাক্ট বানিয়ে দাও, এরকম একটা আমি বললাম তোমাকে, কাজ দিলাম, তুমি কি করবে? ওয়ার্কফ্লো রুল দিয়ে করতে পারবে এটা? না মনে হয় না, ওয়ার্কফ্লো রুল দিয়ে তো হবে না। কেন হবে না? একটা ফিল্ড ক্রিয়েট হয়ে যাচ্ছে, ওয়ার্কফ্লো রুল দিয়ে ফিল্ড ক্রিয়েট করা যায় না।
ফিল্ড ক্রিয়েট করা যায় না ফিল্ড আপডেট করা যায়? হ্যাঁ, ফিল্ড নয়, এটা রেকর্ড ক্রিয়েট করা যায়। বলেই দিয়েছি আমি, কোনো রেকর্ড ক্রিয়েট করা যায় না। তাহলে অ্যাকাউন্টে ওয়ার্কফ্লো রুল দিয়ে আমি যদি ভাবি যে কন্ট্যাক্ট ডাটা বানিয়ে ফেলবো, এটা হবে না। প্রথম কথা, ওয়ার্কফ্লো রুল আপডেট করে নিজের অবজেক্ট বা তার প্যারেন্টের ফিল্ড গুলো। আর তোমার রিকোয়ারমেন্ট আমি বলেছি কন্ট্যাক্ট থেকে চাইল্ড বানাও, অ্যাকাউন্ট থেকে কন্ট্যাক্ট বানাও। কন্ট্যাক্ট তো অ্যাকাউন্টের চাইল্ড, এটা তো এমনিই কাজ করবে। তাহলে ফিল্ড, প্রথম কথা রেকর্ড ক্রিয়েট করা যায় না, সেকেন্ড হচ্ছে চাইল্ড তো অ্যাক্সেসই করা যায় না ওয়ার্কফ্লো রুল দিয়ে, বোঝা গেল? যে কারণ ওয়ার্কফ্লো রুল দিয়ে অটোমেটিক চাইল্ড রেকর্ড তৈরি করা যাবে না, বা অটোমেটিক প্যারেন্ট রেকর্ডও তৈরি করা যাবে না, কিচ্ছু করার নেই, কোনো রেকর্ডই তৈরি করা যায়। তাহলে এরম যদি রিকোয়ারমেন্ট আসে তাহলে কি করব? আমি তো প্যারেন্টে গিয়ে ফিল্ড চেঞ্জ করে দিচ্ছি, ফিল্ডটা আপডেট করতে পারছি, নিজের ফিল্ডও আপডেট করতে পারবো, ইমেল পাঠাতে পারবো, টাস্ক করতে পারবো, আউটবাউন্ড করতে পারবো। কিন্তু যদি দুম করে আমায় বলে যে অটোমেটিক কিছু রেকর্ড তৈরি করে দিতে হবে, তখন কি করব? সেটা জানতে হলে নেক্সট ক্লাসে জয়েন করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এনি কোয়েশ্চেন্স? শুরু করে দাও তোমাদের প্রিপারেশন আজকের জন্য। এখানে ইতি। স্যার অ্যাডমিন বিগিনারের কোনো অ্যাসাইনমেন্ট নেই? অ্যাডমিন বিগিনার কনসেপ্টসে এই তো আজকে যা দিলাম সেগুলোকে প্র্যাকটিস করে দাও। তো হ্যাঁ, অ্যাডমিন বিগিনারেরও তো অ্যাসাইনমেন্ট ছিল, একটা ছিল তোমার ডেটা লোডিং। করেছো কি আগের ক্লাসগুলোতে? বাড়িতে গিয়ে ডেটা লোডিং প্র্যাকটিস করেছো? হ্যাঁ, ওই স্যার ওই ওয়ার্ক বেঞ্চ দিয়ে করেছো? হ্যাঁ ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করো। আর আজকে অনেকগুলো শিখলে, 4টে জিনিস শিখেছো: ফর্মুলা ফিল্ড, রোল আপ সামারি, ভ্যালিডেশন রোল আর ওয়ার্কফ্লো রোল। টাইট ক্লাস হয়েছে, বাড়িতে গিয়ে ইমিডিয়েটলি ঘাঁটো, না ঘাঁটলে সব ভুলে যাবে। স্যার বাড়িতেই আছি আমরা সবাই, বাড়িতেই আছি আমরা সবাই। হ্যালো, রাকেশও আছে সেশনটায়। এক মিনিট বলছি, রাকেশ, আগের দিন তোর সাথে আমার কথা হচ্ছিল, ওই অ্যাডমিন বিগিনারে তোদেরকে যে সমস্ত ছোট ছোট অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া ছিল, ওগুলো একটা আমার সাথে বা অনিমেষের সাথে ডিসকাস করে এদেরকে দিতে পারিস, যেটা তোকে আমি বলেছি। এরা প্রত্যেকেই কিছু না কিছু অ্যাসাইনমেন্ট চাইছে অনিমেষ। তো আমরা প্রথম দিকে ব্যাচ ওয়ানকে বেশ কিছু ছোট ছোট অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, এবং তুই মিলিয়ে কিছু অ্যাসাইনমেন্ট, ছোট ছোট অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল অ্যাডমিন বিগিনারের উপর বেস করে। তো রাকেশের সাথে আমি কথা বলেছিলাম, রাকেশের কাছে সেই অ্যাসাইনমেন্ট গুলো আছে। রাকেশ, একবার সেশনটা হয়ে গেলে একটু আমার সাথে একবার ডেটা লোডিংটা সবাই প্র্যাকটিস করো। ফর্মুলা ফিল্ড ঝেঁটিয়ে বানাও, ঝেঁটিয়ে রোল আপ সামারি বানাও, ঝেঁটিয়ে ভ্যালিডেশন রুল বানাও, ঝেঁটিয়ে ওয়ার্কফ্লো রুল বানাও। আজকে যে ক্লাসটা করলে মোস্ট অফ দ্য মানে ডেটা লোডিং বাদ দিয়ে এই কাজগুলো অ্যাডমিনের ব্রেড এন্ড বাটার, ভেরি ভেরি ভাইটাল। কোনো প্রজেক্টে যদি কাজ করতে চাও এই কাজগুলো কিন্তু মেন কাজ যেগুলো আসবে। ঠিক আছে, এই সেশনটা রেকর্ড হয়ে গেছে বোধহয়, সেটা হয়ে গেলে আমি পাঠিয়ে দেবো। যদি রিভাইজ করতে চাও সেশনের রেকর্ডিংটা দেখে রিভাইজ করতে পারো।